আমি কার্ডিওভাস্কুলারটা অনেক কথা বলবো। সেটা হলো যে হিস্ট্রির মধ্যে দেখো যে মোটামুটি হিস্ট্রিটা সেলিয়েন্ট ফিচারে যতটুকু থাকার কথা সবই মোটামুটি আছে। যেমন ডিসনিয়া আছে, ডিসনিয়ার বিভিন্ন গ্রেডিং এটা আছে, চেস্ট পেইন আছে, পালপিটেশন আছে, পিএনডির কথা লেখা আছে, তারপরে কাশির কথা লেখা আছে। ঠিক আছে? তো সেলিয়েন্ট ফিচারে কিছু একটু মোটামুটি আছে, আরো কিছু জিনিস আছে সেটা আমি তোমাদেরকে পরে বলতেছি আর কি, অ্যাসাইনমেন্টটা কি। তারপরে দেখো এক্সামিনেশনে ইডিমা আছে, জেবিপি রেইজড আছে, মনে আছে তোমাদের? জি স্যার। আচ্ছা, আমি এটা চাপি। আচ্ছা, অনেকে বসে আছে কিন্তু 100-র বেশি তো নিতে পারবো না। আচ্ছা, তাইলে তোমার এখানে দেখো রাইট হার্ট ফেইলুরের সাইনও আছে, রেইজ জেবিপি আছে, ইডিমা আছে, আবার তোমার রাইট হার্ট ফেইলুরের সাইন, আবার হেপাটোমেগালিও আছে। আর লেফট হার্ট ফেইলুরের সাইন ডিসনিয়া আছে, তারপরে তোমার ক্রিপিটেশনও আছে। তাহলে এটা বাইভেন্ট্রিকুলার ফেইলুর, ঠিক আছে? বাইভেন্ট্রিকুলার ফেইলুর। এখন বাইভেন্ট্রিকুলার ফেইলুরের তোমাদের কাছে আমার আগে বলা হয়েছে এগুলা, রাইট হার্ট ফেইলুরের কজেস অফ রাইট হার্ট ফেলুর এবং ক্লিনিক্যাল সাইন্স অফ রাইট হার্ট ফেলুর। এটা যদি তোমাদের খাতায় লেখা আছে, যদি লেখা না থাকে লিখে ফেলবা, আর লেখা যদি থাকে তাহলে শিখে ফেলবা। লেখা আছে না এগুলা? জি স্যার, জি স্যার। কজেস অফ রাইট হার্ট ফেলুর যেমন আমরা অনেক কারণই আছে, কমনলি আমরা মাইট্রাল ভালভুলার ডিজিজ বলি, মাইট্রাল স্টেনোসিস ফর পালমোনিল, তারপরে আরো অনেক ডিজিজ সেকেন্ডারি টু লেফট হার্ট ফেলুর। লেফট হার্ট ফেলুরের কারণের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো তোমার হাইপারটেনশন বলবা, এমআই বলবা, তারপরে বাকি যাই আসো। আর ক্লিনিক্যাল সাইন গুলা তো ইতিমধ্যে আমরা বলছি, এগুলো সাজায় লিখে রাখবা। এখন এটা তোমরা একটু ইয়েতে বাইর করো, এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ছিল পেরিকার্ডিয়াল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন, তাই না? তোমরা একটু 543 পৃষ্ঠা বাইর করো বইটা। 543 পাইছো? জি স্যার। 543 দেখো যে পেরিকার্ডিয়াল ইফিউশন, পেরিকার্ডিয়াল ইফিউশন এখানে তোমার হার্ট সাউন্ডের কথা, মানে হার্ট সাউন্ডের কথা এখানে ওরকম কিছু লেখা নাই। তুমি পেরিকার্ডিয়াল ইফিউশন এবং তোমার খাতা কলম আছে তো, এই দুটো একই রকম। পার্থক্য হলো আমরা যদি কার্ডিয়াক অসকালটেশন করি হার্ট সাউন্ড গুলো পাওয়া যাবে না বা সফট থাকে। এখানেও কি ছিল জানি না, এখানেও বোধহয় হার্ট সাউন্ড গুলো পাওয়া যাচ্ছিল না। যাই হোক, তাইলে কনজেস্টিভ কার্ডিয়াক হলো পেরিকার্ডিয়াল ইফিউশন একই। এখান থেকে তোমরা পড়ে ফেলবা হলো কতগুলা জিনিস পেরিকার্ডিয়াল ইফিউশনের কারণগুলা। এইটা দেখো তোমার বাম দিকে পৃষ্ঠার মধ্যে আছে, অনেকগুলা কারণ আছে, তার মধ্যে তোমরা কয়েকটা পড়বা। একটা হলো ভাইরাল, একটা টিউবারকুলার, রিউমাটিক, ইউরেমিয়া, এসএলই, এই কয়েকটা পড়লেই হবে। ভাইরাল, টিউবার, ইনফেক্টিভ যদি বলো এই দুইটা, আর বললো যে এসএলই কোলাজেন ডিজিজ থেকে, আর রেনাল ফেলুর, এই কয়েকটা পড়লেই হবে কজেস অফ পেরিকার্ডিয়াল ইফিউশন। আর এইখানে পেরিকার্ডিয়াল ইফিউশন রিলেটেড কতগুলা কথা আছে। যেমন একটা স্টেজ আছে পেরিকার্ডাইটিস, সেখানে আমরা শুধু রাপ পাই। পেরিকার্ডিয়াল ইফিউশনে আমরা হার্ট সাউন্ড গুলা আমরা কম পাই। কিন্তু আরেক দু একটা টার্ম আছে, সেটা হলো কার্ডিয়াক টেম্পোনেট। এটা পেরিকার্ডিয়াল ইফিউশনের ক্লিনিক্যাল ফিচারের ভিতরে লেখা আছে, কার্ডিয়াক টেম্পোনেট। কার্ডিয়াক টেম্পোনেট হলো যে খুব তাড়াতাড়ি, আমি যদি বলি যে ডেফিনেশন যেটা রেপিডলি অ্যাকুমুলেটিং পেরিকার্ডিয়াল ফ্লুইড অথবা এক্সেস অ্যামাউন্ট অফ পেরিকার্ডিয়াল ফ্লুইড হুইচ কম্প্রেস দ্য ভেনাস রিটার্ন অর ইন্টারফেয়ার উইথ দ্য ভেনাস রিটার্ন। অর্থাৎ পেরিকার্ডিয়াল ইফিউশনটাই খুব সিভিয়ার ফর্মে খুব রেপিডলি হইলেই টেম্পোনেট বলে। এটা পেরিকার্ডিয়াল ইফিউশন টেম্পোনেটের সাইন একই রকম, শুধু ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হয়, এটাই। কাজে এই টেম্পোনেট কি জিনিস, সিম্পল পেরিকার্ডাইটিসে কি পাবো, পেরিকার্ডিয়াল ইফিউশনে কি পাবো, এটা মাথায় রাখতে হবে। ডান পাশে দেখো আরেকটা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস, সেখানে হলো পেরিকার্ডিয়াল ইফিউশন দীর্ঘদিন থাকতে থাকতে ওটা একটু ফাইব্রোসিস হয়ে যায়, কনস্ট্রিক্ট করে ফেলে, ফলে ওই ইফিউশনের মতো ওই রকম একবারে অ্যাবসেন্ট হার্ট সাউন্ড এরকম থাকে না। এটার অন্য অন্য কারণ আছে, একটাই মাথায় রাখো, টিবি। টিবির জন্য এটা হয় কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। কাজে এই কয়েকটা টার্ম মাথায় রাখো। এমনি যদি সিম্পল বলে পেরিকার্ডিয়াল ইফিউশন, অ্যাকুমুলেশন অফ ফ্লুইড ইন দ্য পেরিকার্ডিয়াল স্পেস। পেরিকার্ডাইটিস মানে ইনফ্লামেশন অফ দ্য পেরিকার্ডিয়াম, ওখানে রাপ পাওয়া যাবে, ইনফেকশনের সাইন পাওয়া যাবে, আর রাইট হার্ট ফেলুরের সাইন গুলা থাকবে।
সব জায়গায়। টেম্পোনেট হলো একটা একটা আরেকটু অ্যাক্সেলারেট করে তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করা অ্যাক্সেস ফ্লুইড, যাতে রোগীর সিভিয়ার শ্বাসকষ্ট হয়, ভেনাস রিটার্ন ইন্টারাপ্টেড হয়, এটা আর কি। আর কনস্ট্রিকটিভ হলো ক্রনিক কেস টিবির জন্য হয়। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা এটা জি গেল। স্যার। আচ্ছা এটা গেল। এখন এই এই রোগীটার তোমার একটু অ্যাসাইনমেন্টটা থাকলো, অ্যাসাইনমেন্টটা আমি দিয়ে দিচ্ছি। সেটা হলো তোমরা এটার প্রেজেন্ট হিস্ট্রিটা যা লেখা আছে ওটা ভালোই আছে, আরেকটু অ্যাড করতে হবে। এই রোগীটার মনে করো ইয়ে ছিল, টিবি ডায়াগনোসিস হয়েছিল, তাই না? তো প্রেজেন্ট হিস্ট্রির মধ্যে তোমরা আরেকটু লিখবা টিবি ওয়াজ ডায়াগনোসড অন দ্য বেসিস অফ, কিসের উপর বেসিস করে ডায়াগনোসিস হয়েছিল, সেটা কিছু হিস্ট্রি ছিল অথবা এক্সামিনেশন অথবা পেরিকার্ডিয়াল ফ্লুইড এক্সামিনেশন করে জিন এক্সপার্ট যেটাই হোক, কিভাবে ডায়াগনোসিস হয়েছিল এবং কত সালে হয়েছে এটা বলছে। এইটা প্রেজেন্ট হিস্ট্রিতে সুন্দর করে অ্যাড করতে হবে। আর যদি আমরা প্রেজেন্ট হিস্ট্রিটা আরেকটু ভালো করে ক্রিটিক্যাল ইভালুয়েট করি, তাহলে তোমার ড্রাগ হিস্ট্রিটা প্রেজেন্ট একটু আলাদা হবে। ড্রাগ হিস্ট্রির মধ্যে আমি সবসময় এটা লিখতে হবে তোমাদের। ড্রাগ হিস্ট্রির মধ্যে 3টা জিনিস লিখতে হয়। সেটা হলো যে ওষুধের ডোজ, ডিউরেশন ইত্যাদি 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার হলো ইফেক্টিভ কিনা, টিবির ওষুধ খেয়ে সে ভালো হয়েছিল এটা কিনা, হচ্ছিল কি হচ্ছে না। আরেকটা হলো সাইড এফেক্টস অফ ড্রাগ। এই 3টা জিনিস অ্যাড করতে হয়। এটা হলো খুবই সায়েন্টিফিক, কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে অনেক সময় বলে দিই, কিন্তু তোমাকে যদি আমরা ধরি তাহলে এই সবগুলো জিনিসই বলতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা তাইলে এটার প্রেজেন্ট হিস্ট্রিটা সুন্দর করে লিখবা, ড্রাগ হিস্ট্রিটা আলাদা করে লিখবা, কিভাবে ডায়াগনোসিস হয়েছিল ইত্যাদি। আর একটা হলো হিস্ট্রির মধ্যে আমরা এখানে কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি তো ইম্পর্টেন্ট, তো কার্ডিওভাস্কুলার এখানে শুধু পজিটিভ ফাইন্ডিং বলছে, তোমরা কার্ডিওভাস্কুলার পুরাটাই লিখবা, যে পালস, ব্লাড প্রেশার, জেবিপি, অ্যাপেক্স বিটের সাইট, টাইপ, প্যারাস্টানাল হিপ, প্রেজেন্ট অর অ্যাবসেন্ট যাই থাকুক, হেডলাইন তো পুরাটা লিখবা, তারপরে পজিটিভটা অ্যাড করবা। রেসপিরেটরি সিস্টেমও সেম, পুরাটা লিখবা, পজিটিভটা অ্যাড করবা। ঠিক আছে? তাহলে এখানে প্রেজেন্ট হিস্ট্রিটা, এটার অ্যাসাইনমেন্ট হলো প্রেজেন্ট হিস্ট্রি লিখবা, ড্রাগ হিস্ট্রিটা লিখবা, আর এক্সামিনেশনে জেনারেল এক্সামিনেশন ঠিক আছে, কার্ডিওভাস্কুলার রেসপিরেটরি ডিটেইল হেডলাইন গুলো লিখে এটা অ্যাড করবা। এটা হলো অ্যাসাইনমেন্ট। আর অন্যান্য কথা আমি কিছু বলছি, সেটা হলো আমরা আলাপ করতে যায় ক্লাসের মধ্যে, ওই যে হার্ট ফেলিউর পড়াইতে যায়, ডিসনিয়ার কজ, সিভিয়ার ডিসনিয়ার যদি কজ থাকে, এগুলো তোমাদের যদি লেখা থাকে তাহলে ভালো, না লেখা থাকলে একটু লিখে রাখো, যে আমরা অ্যাকিউট এলভিএফ, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি এই কয়েকটা হলে তোমাদের চলবে। আরো 2-1টা জিনিস আছে সেটা আমরা বলি মাঝে মাঝে, এই যে কার্ডিয়াক টেম্পোনেট, মেসিভ পালমোনারি এম্বোলিজম, সেটা যারা একটু ভালো পারো তাদেরকে আমরা অনেক সময় জিজ্ঞেস করা হয়। আদারওয়াইজ এলভিএফ, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি 3টা বলে। আরেকটা আছে টেনশন নিউমোথোরাক্স, সেটা বলতে হবে। এই 4টা বলো। রেসপিরেটরি 3টা, কার্ডিওভাস্কুলার 1টা। এটা হলো সিভিয়ার ডিসনিয়ার কজ, রাইট হার্ট ফেলিউর, লেফট হার্ট ফেলিউর, এটা হয়ে গেছে। আর একটা হলো আমরা পেরিকার্ডিয়াল ইফিউশন নিয়ে কথা বলে ফেলছি। তারপরে আমরা আসি হার্ট ফেলিউর। যখন আমরা ক্লিনিক্যালি দেখি, ওটা আমার লেকচারে আছে, প্রথমে দেখি হার্ট ফেলিউর আছে কিনা, রাইট লেফট, এটা। তারপরে আমরা দেখি কারণ, কারণের মধ্যে কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে ইন জেনারেল প্যাথোলজিক্যালি 3-4টা কারণই থাকে। একটা হলো একটা হলো ইসচেমিক, একটা হলো রিউমাটিক, একটা হলো কনজেনিটাল, এটা আমাদের বেশি নাই, একটা সিস্টেমিক ডিজিজ যেমন থাইরয়েড, অ্যানিমিয়া, এগুলা। এইগুলা যদি না থাকে তখন আমরা কার্ডিওমায়োপ্যাথি নিয়ে মাথায় চিন্তা করি। কার্ডিওমায়োপ্যাথি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, তো তাইলে আমরা হার্ট ফেলুর যখন আমরা ডায়াগনোসিস করি, হার্ট ফেলুর ডিউ টু, এই কথাটা বল। তো হার্ট ফেলুর ডিউ টু হাইপারটেনশন। চিকিৎসার মধ্যেও যদি লেকচার পড়ে থাকো যে হার্ট ফেলুর আছে, হার্ট ফেলুরের চিকিৎসা বা ট্রিটমেন্ট অফ কজ, কাজে এখানে কারণ বের করতে গেলে আমাদেরকে এই 4-5টা কারণ মাথায় রাখতে হবে গ্রসলি। এটা হলো হাইপারটেনসিভ, ইসচেমিক, রিউমাটিক, কনজেনিটাল, সিস্টেমিক ডিজিজ। এগুলো যদি না থাকে তাহলে আমাদেরকে দেখতে হবে কার্ডিওমায়োপ্যাথি আছে কিনা। কার্ডিওমায়োপ্যাথিতে 2-3টা কথা আমি বলে রাখি, পরে ভুলে যাব। 539 পৃষ্ঠা বাইর করো, 539। পুরাতন বেজ আসতে বলছি তো এই জন্য ওখানে 539 পাইছো? ইয়েস আচ্ছা, স্যার। ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, আর একটা হলো উল্টা দিকে আছে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি। 3 ধরনের কার্ডিওমায়োপ্যাথি আছে। এইগুলা কখন বলি?
যে হার্ট ফেলিউর আছে কিন্তু কোনো কারণ পাওয়া যাচ্ছে না, ওই বড় বড় কারণ পাওয়া যাচ্ছে না। তো এগুলা আলাদা করে শেখার দরকার নাই, আমি শুধু একটা কথা বলে দিই, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হলো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউরে যেরকম ফিচার থাকে ওরকম, রাইট হার্ট লেফট হার্ট ফিচার থাকবে, ইডিমাটাস থাকবে, এইরকম ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। আর হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি থাকে হলো তোমার এটা এটা আসে হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি হলো তোমার এওরটিক স্টেনোসিসের মতো। আমরা এওরটিক স্টেনোসিস যখন আলাপ করব ওইরকম সিমটম থাকবে, ওইরকম সাইন থাকবে, সিস্টোলিক মারমার ইন দা এওরটিক এরিয়া। আর ট্রায়াড অফ সিমটম, চেস্ট পেইন, ডিসনিয়া, সিনকোপ, ওইটা এওরটিক স্টেনোসিসের জন্য প্রযোজ্য। আর কনস্ট্রিকটিভটা তোমাদের জানার দরকার নাই, ডাইলেটেডটা সিসিএফ, হাইপারট্রপিকটা এএস, বাস এটা এখানে শেষ। তারপরে আমরা যাচ্ছি, আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, 515 পৃষ্ঠা বাইর করো, 515। এটা আসছে আছে নাকি রে, এতক্ষণ ডিস্টার্ব করে নাকি? 515 পাইছো? Yes, sir. আচ্ছা, 515-তে এটা আমি পড়াচ্ছি না, মনে করে দেই রিউমাটিক ফিভারের ক্রাইটেরিয়া গুলা, এটা পড়ে ফেলবা। আর এখানে আমি দু একটা কথা বলবো। আর উল্টা দিকে 516 পৃষ্ঠা দেখো যে ইয়েগুলা একটা ছবি আছে। তো ছবিটা অন্য কারণে বলছি, সেটা হলো যে আমরা কার্ডাইটিস, অন্য ক্রাইটেরিয়া মনে করো মাইগ্রেটিং আর্থ্রাইটিস, মানে সিডেনহামস কোরিয়া, তারপরে সাবকিউটিনিয়ার আরো আছে স্কিনের মধ্যে, যেমন এই যে সাবকিউটিনিয়াস নোডিউলিরাইটাম, মার্জিনেটাম, এগুলো সমস্যা না। কিন্তু কার্ডাইটিস খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু, কিভাবে ডায়াগনোসিস করব, কি চিকিৎসা করব। সেই কার্ডাইটিস এর ফিচার গুলা দেখো 515 পৃষ্ঠা কার্ডাইটিস নিচে লেখা আছে, পাইছো? জি স্যার। এইটা পড়বা। তো আমি ইম্পর্টেন্ট কথাগুলো বলে দিই। যদি এন্ডোকার্ডাইটিস হয় তাহলে হার্ট সাউন্ড গুলা সফট থাকে। মায়োকার্ডাইটিস হলে বলে আনডিউ টেকিকার্ডিয়া, রোগীর কোনো কাতা নাই, জ্বর নাই, হঠাৎ করে পালস রেট 120, আনডিউ টেকিকার্ডিয়া, পরবর্তীতে হার্ট ফেলিউর হয়। আর পেরিকার্ডাইটিস হলে পেরিকার্ডিয়াল রাপ, পেরিকার্ডিয়াল ইনফিউশনের সাইন, এটা আমরা ইতিমধ্যে বলেছি। কাজেই কার্ডাইটিসের ডায়াগনোসিস জন্য এন্ডোকার্ডাইটিস, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস কিভাবে ডায়াগনোসিস করবে, তিন ধরনের কথা। এটা যারা ওয়ার্ড করছো বি ব্যাচ, সি ব্যাচ, আমি এগুলা সব বলা আছে, আমি বলছি, তারপরে আমি রিপিট করতেছি। তো আর এই ছবিটা যেটা দেওয়া যায় 516 পৃষ্ঠা, এখানে ওই কার্ডাইটিস এর ফিচার কিছু কিছু জিনিস দেওয়া আছে। এত কথা না শিখলেও তোমরা ওইটা মাথায় রাখো, মায়োকার্ডাইটিস কি, এন্ডোকার্ডাইটিস কি, পেরিকার্ডাইটিস কি, বাস শেষ। আর রিউমাটিক ফিভারের ইনভেস্টিগেশন যদি বলে ডান পাশে দেখো 517 পৃষ্ঠা, এইগুলো খুব কমন, না পারলে খুব খারাপ। এএসও টাইটার একটা এডিশনাল পয়েন্ট, কিন্তু এমনি ইনফ্লামেশন আছে কিনা, যেমন ইএসআর, লিউকোসাইটোসিস, এগুলো আছে। আর কার্ডিয়াক স্ট্যাটাস দেখার জন্য ইসিজি, এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, এই কথাগুলো মাথায় রাখতে হবে। আর ট্রিটমেন্টে একটা দুইটা কথা, যেমন অ্যাসপিরিন, অ্যাসপিরিন এটা পড়ে নিবা। এটা আমি শুধু একটু বলে দেই পয়েন্টগুলা। 60 to 120 মিলিগ্রাম, 4 to 6 ডিভাইডেড ডোজেস। কতদিন দিব? যতদিন রোগীর ব্যথা থাকবে। তারপরে আমরা কমাবো 1/3 ডোজ, ওইটা চালাবো কতদিন? যতদিন ইএসআর নরমাল না হয়। এই অ্যাসপিরিনের এই কথাটা মাথায় রাখতে হবে। ফুল ডোজ যতদিন ব্যথা থাকে, 1/3 ডোজ যতক্ষণ ইএসআর নরমাল না হয়। আর স্টেরয়েড দিব কার্ডাইটিসে। আচ্ছা, আবার একবার বলেন, বুঝি না। হলো 60 to 100 মিলিগ্রাম পার কেজি ইন 4 to 6 ডিভাইডেড ডোজেস। ফুল ডোজ দিতে হবে যতদিন ব্যথা থাকবে। ব্যথা যখন কমে যাবে, ডোজটা 1/3 এ নিয়ে আসবো এবং এইভাবে চালাবো যতদিন ইএসআর নরমাল না আসে। ক্লিয়ার? এখন বুঝতে পারছো? 56 জি স্যার। বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার, বুঝে গেছে। আচ্ছা। আর স্টেরয়েড আমরা দেই কার্ডাইটিস থাকলে, স্টেরয়েড এটাও তো 1 to 2 মিলিগ্রাম পার কেজি, 4 to 6, এটা আমরা 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডে দেই 4 to 6 উইকস, তারপরে আমরা টেপারিং করে দিই। এই কথাটা মাথায় রাখতে হবে। কার্ডাইটিসের ডায়াগনোসিস, কার্ডাইটিসের ট্রিটমেন্ট, অ্যাসপিরিনের ডোজ, আর অন্যান্য যেগুলো এটা বললাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেক জায়গায় চলে যাই, সেটা হলো স্যার, তোমার স্টেরয়েডের ডোজটা 1 to 3। 1 to 2 মিলিগ্রাম পার কেজি। দেখো তোমার 517 পৃষ্ঠায় উল্টা লেখা আছে উপরের দিকে, 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডে ইন ডিভাইডেড ডোজেস। ঠিক আছে? জি। পাইছো তো? জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা গেল। এখন আমরা চলে আসি, এটা রিউমাটিক গেল, হার্ট ফেলিউর গেল। আমরা চলে আসি ইসচেমিক হার্ট ডিজিজ। আমি চেস্ট পেনের ক্লাস নিয়েছি। ইসচেমিক হার্ট ডিজিজে তোমার 485 পৃষ্ঠা বাইর করো, 485।
ইসচেমিক হার্ট ডিজিজের মধ্যে যদি বলে কি কি আছে, স্টেবল এনজাইনা, আনস্টেবল এনজাইনা, মায়োকার্ডিয়াল ইনফাকশন, এইটা এক কথায় মাথায় রাখতে। আচ্ছা, আনস্টেবল এনজাইনা আর মায়োকার্ডিয়াল ইনফাকশন এই দুইটাকে একসাথে করোনারি সিনড্রোম বলে। তোমরা কি আমি যে বলে যাচ্ছি তোমরা কি লিখতে পারতেছো, টুকতে পারতেছো? স্যার জি, পেজ স্যার। নাম্বার বুঝি নাই। না, পেজ নাম্বার হলো 485। না, আমি যেভাবে বলে যাচ্ছি তোমরা কি লিখতে পারতেছো কিনা? জি স্যার। আচ্ছা, সংক্ষেপে লেখা রাখো, পরে গোছায় রাখবা। তো আমি বলছি যে ইসচেমিক হার্ট ডিজিজ বলতে আমরা কি কি বুঝি, সেটা হলো ইসচেমিক হার্ট ডিজিজ বলতে আমরা বুঝি রোল নাম্বার 94 রুদ্র সরকার আসো? রোল নাম্বার 94। আচ্ছা, রোল নাম্বার 94 আছে না? আচ্ছা, ঠিক আছে। তো ইসচেমিক হার্ট ডিজিজ বলতে না, তোমরা কি শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যায় স্যার। শোনা গেলে সেই 94 রেসপন্ড করতেছে না কেন? স্যার অনেক সময় ক্লিয়ার আসে না স্যার আপনার কথা। শোনা যাচ্ছে স্যার, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে না? 94 জি স্যার, যাচ্ছে শোনা যাচ্ছে? যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইসচেমিক হার্ট ডিজিজ বলতে আমরা বুঝি মানে স্টেবল এনজাইনা, আনস্টেবল এনজাইনা, মায়োকার্ডিয়াল ইনফাকশন। না, তোমরা লিখতে পারতেছো কিনা যেগুলো বলে যাচ্ছি? জি স্যার। আচ্ছা, এইটা ওই পৃষ্ঠাটা 485। তো এইখানে আর করোনারি সিনড্রোম বলি আনস্টেবল এনজাইনা, মায়োকার্ডিয়াল ইনফাকশন, এই বেসিক কথাগুলো মাথায় রাখতে হবে। এখন স্টেবল এনজাইনাতে আমরা যে ক্যারেক্টারিস্টিক্স অফ পেইন বলি, কারণ এখানে প্যাথোলজিটা হলো ফিক্সড। যেমন এখানে দেখো, ইস্টিমেটেড টু ফিক্সড অ্যাথেরোমেটাস স্টেনোসিস, পাইছো তো ওই শকটার মধ্যে? ওই জি যে স্যার, পেয়েছি। অ্যাথেরোমেটাস ফিক্সড জি একটা স্যার, স্টেনোসিস। পেয়েছি। কাজেই ফিক্সড একটা এক্সারসাইজ করলে, ফিক্সড একটা দূরত্বে গেলে তার ওইরকম এনজাইনা হয়, একটা স্টেবল প্যাটার্ন মেনটেন করে। যেমন সাইট টাইপ রেডিয়েশন আর অ্যাগ্রাভেটিং রিলিভিং ফ্যাক্টর। সাইট হলো রেট্রোস্টানাল কম্প্রেসিং রেডিয়েশন, এইদিকে বাম দিকে ডান দিকে শোল্ডারে যাবে, আর রিলিভিং রেস্টে অথবা নাইট্রোগ্লিসারিনে। এটা হলো স্টেবল একটা ক্যারেক্টার মেনটেন করে, কারণ স্টেবল একটা ফিক্স থাকে। কিন্তু আনস্টেবল এনজাইনা, মায়োকার্ডিয়াল ইনফাকশনে এখানে স্টেবল থাকে না, এখানে মাঝে মাঝে স্পাজম হয়ে যায়, মাঝে মাঝে প্লাক রাপচার হয়ে যায়, ফলে এই সিমটম গুলা ভেরিয়েবল থাকে। তো এখন তোমরা পড়ছো যে স্টেবল এনজাইনা এবং মায়োকার্ডিয়াল ইনফাকশনের পার্থক্য, সেটা গ্রসলি কিছু কথা মাথায় রাখো, পরে আরো কথা বলছি। যেমন আমরা যদি স্টেবল এনজাইনা মাথায় রাখো, তাহলে মায়োকার্ডিয়াল ইনফাকশন ইজিলি। স্টেবল এনজাইনাতে কয়েক মিনিট থাকবে, ওটাতে 15 থেকে 30 মিনিট থাকবে, এটা রেস্টে রিলিভ হবে, ওটা হবে না। মায়োকার্ডিয়াল ইনফাকশনের পেইনটা মোর সিভিয়ার, মোর কম্প্রেসিং এবং ইম্পেন্ডিং ডেথের মতো মনে হবে, এক্সেসিভ সোয়েটিং থাকবে। এই এমআই আর চেস্ট পেইনের ক্যারেক্টারিস্টিকটা মাথায় রাখতে হবে। এটা যদি এমআই স্টেবল এনজাইনার পার্থক্যের মধ্যে তোমরা পার্থক্য বলতে চাও, তাহলে এইভাবে বলবা, স্টেবল এনজাইনা মাথায় রাখবা, এটাকে একটু বাড়াইয়া দিয়ে দিব ওইখানে, এবং ওইখানে এক্সেসিভ সোয়েটিং থাকবে। এটা গেল। আর আনস্টেবল এনজাইনার বেলায় সেটা কেমন হয়, কথাটাই হইলো আনস্টেবল। সেটা তোমার দেখো, আনস্টেবল 493 পাইছো? ইয়েস স্যার। অ্যাকিউট করোনারি সিনড্রোম, সেখানে আনস্টেবল এনজাইনার কিছু কথা। আনস্টেবল এনজাইনার কিরকম হয়? স্টেবল এনজাইনার যেমন স্টেবল প্যাটার্ন, এখানে নিউ অনসেট, হঠাৎ করে শুরু হবে, খুব র্যাপিডলি ওয়ার্সেনিং হবে। তুমি যে সংক্ষেপে মনে তো মোর ফ্রিকোয়েন্ট, মোর সিভিয়ার, ইভেন এট রেস্ট, এই কথাটা মাথায় রাখবা। মোর ফ্রিকোয়েন্ট, মোর সিভিয়ার, ইভেন এট রেস্ট, দেন এটা ইন কম্পারিজন উইথ স্টেবল এনজাইনা, সেটাকে আবার আনস্টেবল এনজাইনা। আর এটা হইলো আনস্টেবলের বেলা, প্যাথোলজিটা আমরা বলছি, সিমটমটা হইলো এরকম। আর মায়োকার্ডিয়াল ইনফাকশন হলো এখানে নেক্রোসিস হবে, এটা ম্যাক্রোস্কোপিক ডেথ ডিউ টু ইস্টিমিয়া।
সেটা থাকবে। আর ক্লিনিক্যালি যে চেস্ট পেইনের কথা তোমাদেরকে বলছি সেরকম একটা চেস্ট পেইনের একটা ইতিহাস থাকবে। সিভিয়ার কম্প্রেসিং চেস্ট পেইন, এক্সেসিভ সোয়েটিং, এই জিনিসগুলো এটা আমি লেকচার নিছি, সেই লেকচার তোমরা দেখে ফেলবা। আচ্ছা, সেই এমআইআর পেইন কেমন হয়, আর এখানে এনজাইম গুলো বাড়বে। আর একটা হলো এই একটা ইসিজি তোমার 497 পেজ দেখো, 497 পাইছো? जी सर 497 এ দেখো যে এই যে 16.65 এই যে ফিগারটা, ইসিজি চেঞ্জেস, সিরিয়াল ইভলিউশন অফ ইসিজি চেঞ্জেস ইন ট্রান্সমিউরাল মায়োকার্ডিয়াল ইনফেকশন, পাইছো? হ্যাঁ, जी सर আচ্ছা, এটা ওই ইসিজির নিচে যে কথাগুলো আছে না, এই কথাগুলো তোমরা পড়ে ফেলবা। এই কথাগুলো এখানে বলে যাচ্ছে যে কয়েক মিনিটের মধ্যে এসটি এলিভেশন হয়, কয়েক ঘন্টার মধ্যে এসটি এলিভেশন ডাউন হইতে থাকে, তারপরে কয়েক দিনের মধ্যে টি ইনভার্সন হতে থাকে। এই যে সিকোয়েন্স অফ চেঞ্জেস ইন দা মায়োকার্ডিয়াল ইনফেকশন, এটা খুবই ইম্পর্টেন্ট। আর পরবর্তীতে যায় কিউ ওয়েভ থাকে, এই জন্য বলে কিউ ওয়েভ থাকলে তোমার এটাকে বলে এটা ওল্ড ইনফেকশন। ওল্ড মানে কি, তখন এসটি এলিভেশন থাকবে না, এসটি এলিভেশন থাকবে না, শুধু কিউটা পারসিস্ট করে, সেই জন্য এটাকে তোমার কিউ দেখে আমরা বলি এটা ওল্ড ইনফেকশন। কিন্তু কিউ এর সাথে এসটি এলিভেশন থাকতে পারে, সেটা বললে আমরা বলি ট্রান্সমিউরাল। ট্রান্সমিউরাল হইলেই কিউ হবে, যদি ট্রান্সমিউরাল না হয় তাহলে কিন্তু কিউ হবে না, সাব এন্ডোকার্ডিয়াল কিউ হবে না। কাজে কিউ যদি অ্যাকিউটের সাথে থাকে এটাকে বলি ট্রান্সমিউরাল, এখানে যেটা লিখছি। কিন্তু যদি অনেকদিন পরে একটা ইসিজিতে শুধু কিউ থাকে তাহলে আমরা এটা বলি ওল্ড অ্যামাইন। এই ইসিজি চেঞ্জটা করে ফেলবা। আচ্ছা, তারপরে আরেকটা হলো পেজ নাম্বার 495, 495, 495, ঠিক আছে, পাইছো? जी सर আচ্ছা, 495, 495 এ একটা এমআইআর রোগী যদি থাকে, তো আমরা সিমটমটা বললাম চেস্ট পেনের ক্যারেক্টার, সাইন কি পাবো? সাইন মাঝে মাঝে দেখো, সাইন্স অফ সিম্পাথেটিক অ্যাক্টিভেশন, এক্সেসিভ সোয়েটিং, ট্যাকিকার্ডিয়া, এটা হলো খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরের সাইনগুলো কিন্তু থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা তুমি সিকোয়েন্সিয়ালি তুমি চিন্তা করে যদি যাইতে থাকো, কার্ডিওভাস্কুলার এক্সামিনেশন ধরে ধরে এমনি তুমি পাইবা। যেমন পালস কি হবে, ট্যাকিকার্ডিয়া, ব্লাড প্রেশার কি হবে, কমে যাবে। তোমার মনে করো অ্যাপেক্স বিট, আমরা কি হবে, অ্যাপেক্স বিটটা থাকে, অ্যাপেক্স বিট থাকে, কিন্তু হার্ট সাউন্ড গুলা মাঝে মাঝে সফট থাকে। তার পরবর্তীতে কমপ্লিকেশন যদি হয়ে যায়, যেমন মনে করো পেপিলারি মাসল রাপচার হয়ে গেল, পেরিকার্ডাইটিস হয়ে গেল, তাহলে সেগুলার সাইন পাইতে পারি, সেগুলা প্লাস মাইনাস। কিন্তু যদি বলে কি সাইন পাইবা, তাহলে একটা হলো এক্সেসিভ সোয়েটিং থাকবে এবং টেকিকার্ডিয়া থাকবে। রিলেটিভলি হাইপোটেনশন, একটা রোগী হাইপারটেনশন ছিল, হঠাৎ করে রোগী যাচ্ছে ওষুধ খাচ্ছি না, প্রেশারটা ফল করছে, এইটা হলো এমআই এর সাইন। আর বাকি প্রিকর্ডিয়াল সাইনগুলো যদি কমপ্লিকেশন থাকে, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, পেপিলারি মাসল রাপচার, সেই সাইনগুলা পাওয়া যেতে পারে। এটা হলো সাইন্স অফ মায়োকার্ডিয়াল ইনফেকশন। এই আর মায়োকার্ডিয়াল ইনফেকশনের চিকিৎসাটা, মায়োকার্ডিয়াল ইনফেকশন চিকিৎসা, অ্যাকিউট চিকিৎসা, আর একটা হলো লেট চিকিৎসা। 499 পৃষ্ঠা বাইর করো, তোমার একটু এক্সারসাইজ হচ্ছে, একটু বইটা দেখো। 499 পাইছো? जी सर जी আচ্ছা सर আচ্ছা, এখানে তো এগুলো তোমরা মুখস্থ করো, মুখস্থ করো না, বইটা দেখবা মাঝে মাঝে। উপরের কয়েকটা তোমরা সবসময় বলো এবং এটা বলতে হবে, যেমন অ্যাসপিরিন দিতে হয়, কয়টা অ্যাসপিরিন দিতে হবে, তারপরে মনে করো ইমার্জেন্সি ইসিজি ট্রোপোনিন করতে হয়, এনজাইম গুলা করতে হয়, ইসিজির পরে ট্রোপোনিন এনজাইম এগুলা করতে হয়, তারপর অক্সিজেন, তারপরে ওই যে অ্যাসপিরিন। আর মেটোপ্রোলল এক ধরনের বিটা ব্লকার, এটা দিলে বলে যে কার্ডিয়াক মর্টালিটি কম থাকে, এটা প্রায়শই দেওয়া হয়। তার পরবর্তীতে স্টেজ গুলা, সেটা হলো যদি স্টেপটোকাইনেসের ইন্ডিকেশন থাকে, 12 ঘন্টা যদি বলে থাকে, ইন্ডিকেশন আছে, কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই। কন্ট্রাইন্ডিকেশন গুলা আছে এক জায়গায় লেখা আছে, যে কোনো ব্লিডিং, এক্সেসিভ সিভিয়ার হাইপারটেনশন, প্রেগনেন্সি, এই সমস্ত থাকলে সাধারণত দেওয়া হয় না, আদারওয়াইজ স্টেপটোকাইনেস দিতে হবে। আর যদি 12 ঘন্টা পার হয়ে যায়, লো মলিকুলার ওয়েট হেপারিন ডান পাশে দেখো, এবং আনস্টেবল এনজাইনাতেও লো মলিকুলার ওয়েট হেপারিন দেওয়া হয়। তাইলে এমআই এর চিকিৎসাটা কি হলো, এই উপরের কয়েকটা ড্রাগের কথা বলছে, স্টেপটোকাইনেস দিব কি দিব না এই সিদ্ধান্ত নিতে হবে, নাকি লো মলিকুলার ওয়েট হেপারিন দিব এই সিদ্ধান্ত নিতে হবে। তারপরে হলো ট্রিটমেন্ট অফ কজ কমপ্লিকেশন। কমপ্লিকেশন কি, কমপ্লিকেশনের মধ্যে তোমার অ্যাকিউট কমপ্লিকেশন তিনটা মাথায় রাখতেই হবে। অ্যাকিউট কমপ্লিকেশনের মধ্যে এটা এটা কি আসবে মনে হয় না, এটা
আচ্ছা, অ্যাকিউট কমপ্লিকেশনের মধ্যে তিনটা মাথায় রাখবা। একটা হলো তোমার কার্ডিওজেনিক শক, যেটাতে ডোপামিন দেওয়া হয়, নরএড্রিনালিন দেওয়া হয়। আর একটা হলো এরিথমিয়া, যে কোনো ধরনের এরিথমিয়া হইতে পারে। তার মধ্যে ভেন্ট্রিকুলার গুলো মোর সিভিয়ার, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ফিব্রিলেশন, এট্রিয়ালও হতে পারে, হার্ট ব্লক হতে পারে, বিভিন্ন ধরনের এরিথমিয়া হতে পারে। এটা মাহমুদ যখন পড়ায় তখন ইসিজি নিয়ে কথা বলবেন। এটা হলো তোমার দুইটা। 3 নাম্বার হলো হার্ট ফেলিউর, অ্যাকিউট এলপিএফ। তাহলে অ্যাকিউট কমপ্লিকেশন অফ মায়োকার্ডিয়াল ইনফাকশন, একটা হলো কার্ডিওজেনিক শক, হার্ট ফেলিউর, আর একটা হলো এরিথমিয়া। এই তাহলে চিকিৎসাটার মধ্যে তোমার আমাদের প্রথম এই ওষুধগুলা দিতে হবে, স্ট্রেপ্টোকাইনেস না লো মলিকুলার ওয়েট হেপারিন, এটা সিদ্ধান্ত নিব, কমপ্লিকেশনের চিকিৎসাগুলো করব। এইটা হলো এর অ্যাকিউট চিকিৎসা। আর লেট চিকিৎসা, একটা রোগী আসছে মনে করে 1-1.5 মাস আগে, কি কি ওষুধ সে কন্টিনিউ করবে, এটা দেখো 498 বাম দিকের পৃষ্ঠার মধ্যেই লেখা আছে, লেট ম্যানেজমেন্ট অফ মায়োকার্ডিয়াল ইনফাকশন। লেট রোল নাম্বার 8 আচ্ছা, শুভেচ্ছা, পেজ লেখা রাখবা, তাইলে পরে সুবিধা হবে। আচ্ছা, লেট ম্যানেজমেন্টের মধ্যে দেখো এগুলা লাইফস্টাইল ম্যানেজমেন্ট, এগুলা সবার জন্যই, এনজাইনা, অ্যাকিউট আনস্টেবল এনজাইনা, স্টেবল এনজাইনা সবার জন্যই। কিন্তু লেট ম্যানেজমেন্ট দেখো লেখা আছে, সুন্দর করে লেখা আছে এখানে, অ্যান্টিপ্লেটেলেট, বিটা ব্লকার, এসি ইনহিবিটর, স্টেটিন, তারপর ডায়াবেটিস, হাইপারটেনশন, সুন্দর করে লেখা আছে। কথা বুঝছো? রিহ্যাবিলিটেশন, এগুলো লেট ম্যানেজমেন্ট। কাজে এমআইআর চিকিৎসা অ্যাকিউট, এমআইআর চিকিৎসা লেট, এটা শেষ। তারপরে ইসিজি চেঞ্জ আমরা বললাম। আরেকটা হলো তোমার স্যার আমরা এমআই এর অ্যাকিউট চিকিৎসাতে গ্লিসারিন টাইনাইট্রেট দিব না? এমআইআর অ্যাকিউট চিকিৎসাতে যদি ওরকম ব্যথা থাকে, গ্লিসারিন টাইনাইট্রেটের ব্যথা কমে না, তখন পেথিডিন মরফিন দিতে হয়, টাইট্রেটিন ডোজে আর কি। তখন সাধারণত নাইট্রোগ্লিসারিন স্প্রে মাঝে মাঝে দেয়, কিন্তু সেটা দিলে অনেক সময় হাইপোটেনশন হয়ে যায়। সেই জন্যই ওইটা দিয়ে খুব একটা বেশি লাভ হবে না। যেখানে আমরা নাইট্রোগ্লিসারিন দেই কেন, এটা তো বেজোডাইলেটেশন করে, তাই না? এখন যেখানে স্যার। প্লাক রাপচার হয়ে গেছে, স্পাজম হয়ে গেছে, সেখানে ইমিডিয়েটলি খুব একটা লাভ হবে বলে মনে হয় না। সেখানে এখানে বইয়ের মধ্যে লেখা নাই, আমরাও ওরকম খুব প্র্যাকটিস করি না। যখন ওরকম খুব ব্যথা হয় মাঝে মাঝে স্প্রে দিয়ে দেখে ট্রায়াল যে কমছে কিনা, কিন্তু আদারওয়াইজ যেখানে এখানে লেখা আছে এইভাবেই করো, ঠিক আছে? কারণ তখন প্যাথিডিন মরফিন দিয়ে কমাইতে হয় আর কি। আচ্ছা, এটা গেল। তাহলে কি আমরা নাইট্রোগ্লিসারিন বলবো নাকি বলবো না যে দিব এটা? নাইট্রোগ্লিসারিন রোগী স্টেবল হইলে তারপর আচ্ছা, আমরা যদি এই মধ্যে আরেকটু কথা বলে নিই, যে যখন রোগী স্টেবল হবে তখন আমরা নাইট্রোগ্লিসারিন তোমার যদি রোগী, এখানে কথা আছে, যদি রোগীর খুব টেকিকার্ডিয়া, হাইপোটেনশন, শকে না থাকে, তাহলে দিতে ক্ষতি নাই, কিন্তু খুব একটা লাভ হবে না। কিন্তু বইয়ের মধ্যে দেখো ওরা কিন্তু লেখে নাই। কারণ এখানে কিন্তু আরেকটা কথা আছে, সেখানে এন্টি এনজাইনাল ওষুধের নাম তোমরা গ্রুপগুলা লিখে রাখো। তোমরা জানো এটা নাইট্রেট, তারপরে বিটা ব্লকার, তারপরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, পটাশিয়াম চ্যানেল ব্লকার, ঠিক আছে? এই গ্রুপগুলা মাথায় রাখবা। তো এখানে বিটা ব্লকার আছে, বিটা ব্লকার কিন্তু এন্টি এনজাইনাল ওষুধ। কথা বুঝছো? জি স্যার। বিটা ব্লকার এন্টি এনজাইনাল ওষুধ ওখানে। আচ্ছা, এটা গেল। আর আমরা যদি স্টেবল এনজাইনা, আনস্টেবল এনজাইনার ম্যানেজমেন্টের কথা বলি, তাহলে তোমরা 1 নাম্বার বলবা ওই প্রিভেন্টিভ যে মেজার গুলো, 1 নাম্বার। 2 নাম্বার বলবা তোমার অ্যান্টি এনজাইনাল ওষুধ, অ্যান্টিপ্লেটেলেট, অ্যান্টি এনজাইনাল, অ্যান্টিপ্লেটেলেট। ওই তোমার নাইট্রোগ্লিসারিন বলি, বিটা ব্লকার বলি, সেগুলা অ্যান্টি এনজাইনাল, অ্যান্টিপ্লেটেলেট, প্রিভেন্টিভ মেজার আর ট্রিটমেন্ট অফ কজ। সেটা যদি আগের এমআই থাকে অথবা হাইপারটেনশন থাকে, সেগুলো চিকিৎসা করতে হবে, ঠিক আছে? আর প্রিভেনশনের জন্য সবগুলার একই রকম। আর ট্রিটমেন্ট অফ, আর আনস্টেবল এনজাইনার বেলায় কি করব? এটা হলো স্টেবল এনজাইনা আর এমআই। আনস্টেবল এনজাইনা কি করব? আনস্টেবল এনজাইনা ইমার্জেন্সিতে আসছে, খুব ব্যথা, এমআই এর মতো, কিন্তু ইসিজি নরমাল, কিউ নাই, এসটি এলিভেশন নাই, তখন ট্রোপোনিন করতে হয়। এনজাইমগুলো আমরা বারবার করি এক্সক্লুড করার জন্য, মাঝে মাঝে ট্রোপোনিনটা একটু হাই পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু এমআই এর মতোই চিকিৎসা করতে হয়। আনস্টেবল এনজাইনার চিকিৎসা লাইক এমআই, এবং ফ্রিকোয়েন্ট ফলো আপ, ফ্রিকোয়েন্ট মনিটরিং টু এক্সক্লুড এমআই, ঠিক আছে? এবং রোগীকে ভর্তিও করতে হবে। আনস্টেবল এনজাইনার ম্যানেজমেন্ট, এমআই এর ম্যানেজমেন্ট একই রকম। আচ্ছা, এটা গেল। এখন আমাদের রিউমাটিক গেল। হ্যাঁ, 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 কোনটা কোনটা? হ্যাঁ, স্টেবল এনজাইনা কি? আচ্ছা, স্টেবল এনজাইনার ম্যানেজমেন্ট। স্টেবল এনজাইনার ম্যানেজমেন্ট চাইছিলে, তাহলে তোমাকে এক কাজ করি, তুমি 487 পৃষ্ঠা বাইট করো। 487, 487, ঠিক আছে? 487 আরেকটু কথা বলি। স্টেবল ইঞ্জিনিয়ার সিম্পটম যেটা বললাম, সাইট, টাইপ, রেডিয়েশন, রিলিভিং অ্যাগ্রাভেটিং, এটা থাকবে, কজ গুলা থাকবে। আমরা এমআই আর সাইন বলছি,
কিন্তু স্টেবল এনজাইনার ফিজিক্যাল সাইন কি পাওয়া যাবে? আমি ম্যানেজমেন্টে আসতেছি। দেখো এখানে 488 পৃষ্ঠা ফিজিক্যাল সাইন লেখা আছে। ফিজিক্যাল সাইন কিছু নাও থাকতে পারে। থাকতে পারে রোগীর হাইপারটেনশন থাকতে পারে, জেন্টাল রেজমা থাকতে পারে, রোগী আগের এমআই থাকতে পারে, এওরটিক স্টেনোসিস থাকতে পারে। এই লেখা আছে, ঠিক আছে? নাও থাকতে পারে। তাইলে এটা হলো স্টেবল এনজাইনা ডায়াগনোসিস করবো কেমনে? এই টিপিক্যাল সিম্পটম এবং রিস্ক ফ্যাক্টর এইগুলা দেখি। একটা রোগীর 15 বছর হলে যেরকম চিন্তা করবো না, 50 বছর হলে বেশি চিন্তা করবো। এটাও একটা ইম্পর্টেন্ট। কাজে এটা হলো ডায়াগনোসিস। এখন এখানে ইসিজি সাধারণত নরমাল। এট দ্য টাইম অফ অ্যাটাক মাঝে মাঝে কিছু পাওয়া যাইলে যেতে পারে। কিন্তু আমরা যদি এনজাইনার এই পর্যায়ে আমরা কেউ যদি এনজিওগ্রাম ওগুলো না করি তাহলে কি করবো? তাহলে তাকে চিকিৎসা দিয়ে দিতে হবে। কনফার্ম করতে গেলে ওইটাই করতে হবে, আর নাইলে চিকিৎসা দিয়ে দিতে হবে, কারণ ইসিজি নরমাল, শুধু সিমটম আছে। সেই চিকিৎসাটা কি? চিকিৎসার মধ্যে হলো তোমার একটা হলো রিস্ক ফ্যাক্টর গুলা, ওই যে যেগুলো আমরা হাইপারটেনশন আছে, এওরটিক স্টেনোসিস, এগুলা থাকলে রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করতে হবে। প্রিভেন্টিভ যত মেজার এটা অ্যান্টি এনজেনাল ড্রাগ, অ্যান্টিপ্লেটেলেট ড্রাগ এই দিতে হবে। আর রুগীকে ওই যে কিছু কিছু অ্যাডভাইস, যেমন অ্যাডভাইজের মধ্যে যেমন মনে করো ডায়েট, এই যে অ্যাডভাইজের মধ্যে এটা লেখা আছে 487 পৃষ্ঠা, বাম দিকে দেখো নিচের দিকে, ডোন্ট স্মোক, রেগুলার এক্সারসাইজ, আইডিয়াল বডি ওয়েট, ফিক্সড ডায়েট, ঠিক আছে? এই যে এই অ্যাডভাইস গুলা, তার যাতে প্রিসিপিটেটিং ফ্যাক্টর গুলা আমরা অ্যাভয়েড করতে হবে, প্লাস ইন জেনারেল অ্যাডভাইস গুলা মাথায় রাখতে হবে। আর একটা হলো অ্যান্টি এনজাইনাল, অ্যান্টিপ্লেটেলেট, এই স্টেবল এনজাইন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস আসি, সেটা হলো আমরা ওই যে বি ব্যাচে সি ব্যাচে আমরা বলছিলাম, সেটা হলো ওই যে ভালভুলার হার্ট ডিজিজ নেয়া, এই জিনিসগুলা তোমরা যারা এ ব্যাচের বুশরা, তোমরা কি পাইছো? জি স্যার। আচ্ছা, আমি শুধু একটা জিনিস বলি, তোমরা কার্ডিওভাস্কুলার এক্সামিনেশনটা ওই যে এই হেডলাইন গুলা বাম দিকে এখন লিখে রাখতে পারো, লেখা আছে। যেমন মনে করো, তাইলে আমার বলতে সুবিধা হবে, যেমন পালস, ব্লাড প্রেশার, জেবিপি, তারপরে মনে করো অ্যাপেক্স বিটের সাইড, টাইপ, প্যারাস্টানাল হিপ, থ্রিল, তারপরে হার্ট সাউন্ড, মারমার, এই হেডলাইন গুলা নিচে নিচে যদি লেখা থাকে, আর ডান পাশে যদি আমরা লিখি কার্ডিওভাস্কুলার এক্সামিনেশনের ফাইন্ডিং, সরি ভালভুলার হার্ট ডিজিজের ফাইন্ডিং, আন্ডার গ্রাজুয়েটের জন্য এমএস, এমআর, এস, এআর, এই চারটা, তাহলে এই চারটার সাইন গুলা কি হবে? আমরা একটা একটা করে বলি। যদি এমএস, এমএস এ কি হবে? এমএস এ তোমার সাধারণত একটা মিড ডায়াস্টলিক লো পিচ রামলিং একটা মারমার থাকে। তো এমএস এ যদি ডায়াস্টলিক মারমার হয়, এমআর এ সিস্টোলিক মারমার, আর এওরটিক ভালভুলার ডিজিজ উল্টাটা, সেখানে এওরটিক স্টেনোসিসে হবে সিস্টোলিক মারমার, এআর এ হবে ডায়াস্টলিক মারমার। এইটা প্রথম মাথায় রাখো। আর এমএস টা বাইর করো দেখি, এমএস টা তোমার পৃষ্ঠা নাম্বার 518। 518 পাইছো? জি স্যার। 518 এখানে দেখবা সাইন, এই সাইন গুলা এলোমেলো করে লিখছে, তোমরা এইভাবে লিখবে না। তোমরা যদি আমরা বলি এমএস এর সাইন, তুমি মনে করো ওই যে এক্সামিনেশন গুলা লিখলাম না, এটা লিখে এমএস এর উপর থেকে শুরু করবা। আমরা যদি শেষের থেকে ধরি, মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রিকোর্ডিয়ামে কি সাইন পাওয়া যাবে, তাহলে প্রিকোর্ডিয়ামে পালপেশনে কি ট্যাপিং অ্যাপেক্স বিট, আর অস্কালটেশনে মিড ডায়াস্টলিক মারমার। এই মারমারের ডেসক্রিপশনটা এখানে দেখে নিবা, বিস্তারিত লেখা আছে মিড ডায়াস্টলিক মারমার। আর অ্যাপেক্স বিটটা কেমন? ট্যাপিং, এই মারমার। আমরা যদি প্রিকোর্ডিয়ামের অন্য জিনিস দেখি, প্রিকোর্ডিয়াম পালপেশনে আর কি দেখি? থ্রিল দেখি, প্যারাস্টানাল হিপ দেখি, আর অ্যাপেক্স বিট দেখি। অ্যাপেক্স বিটের কথা বললাম, থ্রিল কি হবে? ডায়াস্টলিক থ্রিল। আর অ্যাপেক্স প্যারাস্টানাল হিপ কি হবে? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি থাকে তাহলে পাওয়া যাবে। এই তো। এখন এইভাবে যদি আমরা এমআরও দেখে ফেলি, এমআর এ মারমার কি? সিস্টোলিক। থ্রিল কি? সিস্টোলিক। প্যারাস্টানাল হিপ থাকতে পারে। আর তোমার অ্যাপেক্স বিটটা কি হবে? ওখানে শিফটেড হবে না, কিন্তু এখানে শিফটেড হবে, এখানে শিফটেড হবে এমআরএ। এমআরএ এর সাইনটা দেখো, এখানে পরের পৃষ্ঠায় দেখো, এটা হলো 520 পৃষ্ঠা, 520 ক্লিনিক্যাল ফিচার পাইছো? ক্লিনিক্যাল ফিচার পাইছো নাকি? এটা দেখো, রিগার্জিটেন্ট জেট কজেস এন এপিক্যাল সিস্টোলিক মারমার হুইচ রেডিয়েট টু দ্য এক্সিলা। একটা কথাই তো, পেন সিস্টোলিক মারমার ইন দ্য এপিক্যাল রিজিয়ন রেডিয়েট টু দ্য এক্সিলা। এখন সাইকা, সাইকা আছো? সাইকা
শোনা যাচ্ছে না? সাইকা মাত্র ঢুকলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। না সাইকাকে আমি বলছিলাম, সাইকা মাত্র স্যার- ঢুকলো। স্যার লিঙ্কটায় ঢুকতে পারতেছিলাম না। না তুমি তো ঢুকছোই দেরি করে। তুমি স্যার যদি ঢুকতে এইমাত্র চাও তাহলে ঢুকলাম। না, এইমাত্র ঢুকবে কেন? তুমি আগে চেষ্টা করো না, আসছোই তো দেরি করে তুমি। না অনেকক্ষণ যাবত স্যার চেষ্টা করতেছিলাম, পরে একজনের কাছে আইডি লিংক নিয়ে মানে পাসওয়ার্ড আইডি নিয়ে ঢুকতে পারছি। সেই চেষ্টাটা তুমি আগে থেকে করে রাখবে যে কিভাবে আগে ঢোকা যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, মাইট্রাল রিগার্জিটেশনে ক্লিনিক্যাল ফিচার এখানে লেখা আছে। তাহলে মাইট্রাল রিগার্জিটেশনে সিস্টোলিক মারমার আর পালপেশনে কি প্যারাস্টানাল হিপ থাকবে, সিস্টোলিক থ্রিল থাকবে, আর তোমার অ্যাপেক্স বিটটা শিফটেড থাকবে। আমরা তো পালপেশনে তিনটা জিনিসই মেইনলি দেখি, অ্যাপেক্স বিট শিফটেড হবে, প্যারাস্টানাল হিপ আর থ্রিল। আর যদি অসকালটেট করি এমএসএমআর, এই দুটার মারমার কি, ফার্স্ট সাউন্ড কি, প্যারাস্টানাল হিপ কি, থ্রিল কি, অ্যাপেক্স বিটটা শিফটেড হবে কি হবে না, এই জিনিসটা দেখে ফেলবো, লিখে ফেলবো। এগুলো আমি বি বেচে সি বেচে লেখা আছে, এগুলো ওই শক আকারে লিখে ফেলবো। এটা হলো এমআর। আর এএস এর বেলায় সিস্টোলিক মারমার ইন দ্য এওর্টিক এরিয়া রেডিয়েটিং টু আদা মানে নেক। এটা দেখো পৃষ্ঠাটা 522 পৃষ্ঠা, 522 পাইছো? জি স্যার। 522 এওর্টিক স্টেনোসিস এটা জিজ্ঞাসা করা হয় ট্রায়াড অফ সিম্পটম, চেস্ট পেইন, সিনকোপ, ডিসনিয়া। এই তিনটা ট্রায়াড থাকে, চেস্ট পেইন, সিনকোপ, ডিসনিয়া। এই তিনটা ট্রায়াড খুব ইম্পর্টেন্ট। কি ট্রায়াড এটা? আর এওর্টিক রিগার্জিটেশনের জন্য তোমার আমরা বলি 3 পালস, 3 প্রেসার, 3 মারমার। এখানে 524 পৃষ্ঠায় বহু কথা লেখা আছে, এত কথা তো শেখা মুশকিল। আমরা বলি 3 পালস, 3 প্রেসার, 3 মারমার। 3 পালস মানে কোলাপসিং পালস, তারপরে এখানে ক্যারোটিড ডেন্স, আর এটা হলো ফিমোরাল আর্টারিতে পিস্টল শুট। 3টা পালস। আর ব্লাড প্রেসার হলো হাই সিস্টোলিক, লো ডায়াস্টোলিক, হাই পালস প্রেসার। আর মারমার তিনটা শিকার দরকার নেই, তোমরা একটা এওর্টিক রিগার্জিটেশনের আর্লি ডায়াস্টোলিক মারমার ইন দা লেফট প্যারাস্টানাল রিজিয়ন, এটা বসায় শুনতে হয় লিনিং ফরওয়ার্ড ইন এক্সপিরেশন। তো এটা হলো মেইন মারমার। আরেকটা সিস্টোলিক ফ্লো মারমার হয়, আরেকটা মারমার আছে, এটা তোমাদের দরকার নেই। তাহলে 3 পালস, 3 প্রেসার, এই দুইটা, আর মারমার একটা বা দুইটা মাথায় রাখবো আর কি। এটা হলো এওর্টিক রিগার্জিটেশন, কোলাপসিং পালসের একমাত্র কারণ। কাজেই সেখানে তোমার কোনটা? হ্যাঁ হ্যাঁ, 3 প্রেসার হলো হাই সিস্টোলিক, লো ডায়াস্টোলিক, সিস্টোলিক দিলে 160, ডায়াস্টোলিক দিলে 20। আর তাহলে পালস প্রেসার বাড়বে। এই হলো 3টা প্রেসার, হাই সিস্টোলিক, লো ডায়াস্টোলিক, হাই পালস প্রেসার। 3 প্রেসার আর 3 পালস, একটা হলো কোলাপসিং পালস, আর ক্যারোটিড ডেন্স, ক্যারোটিড আর্টারিটা ড্যান্সিং করতে থাকে। আর এটা হলো ফেমোরাল আর্টারিতে একটা শব্দ হয় পিস্টল শুট। এটা এটা আমি বিবিএস সিবিএস বলছি, এবেচে বলছি কিনা আমি জানি না। তো এইটা হলো এওর্টিক রিগার্জিটেশন। আর এওর্টিক স্টেনোসিস ট্রায়াড অফ সিম্পটম। আর এমএসএমআরটা ওই অ্যাপেক্স বিট একটাতে শিফটেড, একটাতে শিফটেড না, একটাতে লাউড ফার্স্ট সাউন্ড, একটাতে সফট হার্ট সাউন্ড, একটাতে সিস্টোলিক মারমার, একটাতে ডায়াস্টোলিক মারমার, একটা রেডিয়েশন হবে এক্সিলাতে, একটা রেডিয়েশন হবে না। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই হলো ভালভুলার হার্ট ডিজিজ। ভালভুলার হার্ট ডিজিজ আর দু একটা আছে, সেটা হলো এখন সব ভালভুলার হার্ট ডিজিজ পড়তে গেলেই তুমি মারমার শিখলা, কিন্তু কমন কমপ্লিকেশন, কমন কজ হলো রিউমাটিক। যদি বলে কজ অফ ভালভুলার ডিজিজ, অনেক কারণই আছে, কনজেনিটাল আছে, অন্য কোলাজেন ডিজিজ আছে, তুমি বলে যে রিউমাটিক, একটা হলো 1 নাম্বার। আর কমন কমপ্লিকেশন মাথায় রাখতে হবে। ভালভুলার হার্ট ডিজিজের ট্রিটমেন্ট যদি আমরা বলি, তাহলে ট্রিটমেন্ট গেলেই বুঝবা যে এখানে কমপ্লিকেশন গুলো খুব ইম্পর্টেন্ট, কমপ্লিকেশনেরই চিকিৎসা করা হয়। কমন কমপ্লিকেশন হলো, একটা হলো হার্ট ফেলুর, একটা হলো এরিথমিয়া, আর একটা হলো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। দেখতে পারতেছো? 105 চন্দ্রশেখর, চন্দ্রশেখর আছে নাকি? বুঝি না, একটু আবার বল। জি স্যার, কোনটা আছি স্যার। কোনটা? স্যার ওই যে ভালভুলার হার্ট ডিজিজের কমন কজ যেটা কমন কজ হলো রিউমাটিক কার্ডাইটিস, কমনেস্ট। আর অন্য আরো কিছু কজ আছে, যেমন এওর্টিক রিগার্জিটেশন মনে করো অ্যানকালোজিং স্পন্ডিলাইটিসে হয়, কিছু কনজেনিটালে হয়, কিন্তু যদি একটা মাথায় রাখতে চাও রিউমাটিক। আর কমন কমপ্লিকেশন,
কমন কমপ্লিকেশন হলো হার্ট ফেলিউর 1 নাম্বার, 2 নাম্বার হলো অ্যারিথমিয়া যেমন এট্রিয়াল ফিব্রিলেশন হয়, 3 নাম্বার হলো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। অ্যারিথমিয়া এবং এম্বোলিজম, অ্যারিথমিয়া হইলেই এম্বোলিজম হয়। তাহলে একটা হলো হার্ট ফেলিউর, 2 নাম্বার হলো অ্যারিথমিয়া এন্ড থ্রম্বোএম্বোলিজম, 3 নাম্বার হলো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। এখন বোঝা গেছে? রোল নাম্বার 11 জি স্যার। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা হলো কমন কমপ্লিকেশন। আচ্ছা তাহলে কমন ম্যানেজমেন্ট কি হবে? যে কোনো ভালভুলার হার্ট ডিজিজ যদি পরীক্ষায় থাকে, লং কেসে থাকে, কয়েকটা হেডলাইনে তোমরা লিখবা। একটা হলো কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট, যেমন হার্ট ফেলিউরের চিকিৎসা, অ্যারিথমিয়ার চিকিৎসা, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের চিকিৎসা যদি থাকে, কমপ্লিকেশনের চিকিৎসা। আর একটা হলো লাইফ লং পেনিসিলিন টু প্রিভেন্ট ফার্দার ড্যামেজ, 2 নাম্বার। 3 নাম্বার হলো সার্জারি যখন প্রয়োজন হবে, যখন রোগী স্টেবল হবে। ঠিক আছে? তাহলে একটা হলো কমপ্লিকেশনের চিকিৎসা, একটা হলো লাইফ লং পেনিসিলিন, আর একটা হলো সার্জারি। এই 3টা কথা লেখা থাকতে হবে। এজ ফর এক্সাম্পল আমরা একটু দেখি তোমার এমআর এর চিকিৎসাটা দেখে ফেলি। 521 পৃষ্ঠা, 521 বাইর করো। একটা দুটো এক্সাম্পল দেখো। 521 পাইছো? হ্যাঁ, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ট্রিটমেন্ট অফ মাইট্রাল রিগার্জিটেশন। একটা হলো দেখো ডায়ুরেটিক্স, এটা কি হার্ট ফেলিউরের জন্য, বেজোডাইলেটর, এগুলো তোমার হার্ট ফেলিউর প্রিলোড আফটারলোড কমানোর জন্য দেওয়া হয়। তারপরে হলো ডিগক্সিন, যখন এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, অ্যান্টিকোগুলেন্ট থ্রম্বোএম্বোলিজম থাকে। তার মানে এখানে তোমার মুখস্থ করার ব্যাপার নাই, তুমি যেরকম কমপ্লিকেশন থাকবে এরকম। হার্ট ফেলিউর থাকলে শুধু ডায়ুরেটিক্স কেন, তুমি ডায়ুরেটিক্স, প্রিলোড আফটারলোড কমানোর জন্য এসি ইনহিবিটর, প্রপটা পজিশন, অক্সিজেন, হসপিটালাইজেশন সবই বলবা। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হলে অ্যান্টিবায়োটিক দিবা, এম্বোলিজম হলে অ্যান্টিকোগুলেন্ট দিবা। তার মানে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। আর লাইফ লং পেনিসিলিনটা লেখে নাই, সার্জারির কথাটা লেখে নাই। তো এই 3টা হেডলাইনে তোমরা বলবো। এটা ফর এক্সাম্পল আমি বললাম। আরেকটা হলো সার্জারির ব্যাপারে যদি কিছু পড়তে চাও, মাইট্রাল স্টেনোসিস। মাইট্রাল স্টেনোসিস এর দেখো তোমার এটা হলো 519 পৃষ্ঠা, 519 পাইছো? জি স্যার। 519 দেখো মেডিকেল ম্যানেজমেন্ট যেগুলো আমি বলছি এগুলোই ঘুরায় ফিরায় বলছে। আর ওই যে সার্জারির কথা বলছে, বেলুন ভালভোপ্লাস্টির কথা, পরে বেলুন সার্জারির কথা, সার্জারি কোন সময় করে। আর ভালভোপ্লাস্টি মানে ডাইলেট করে দেয়, এটা কখন করে ডান পাশে লেখা আছে। মাইট্রাল স্টেনোসিস কমন তো, মাঝে মাঝে জিজ্ঞেস করে। 519 পৃষ্ঠা। সিগনিফিকেন্ট সিম্পটম, অ্যাসিম্পটোমেটিক হলে করবে না। মাইট্রাল রিগার্জিটেশন যদি সাথে থাকে তাহলে ভালভ রিপ্লেস করে, আর যদি শুধু স্টেনোসিস পিওর তাহলে ভালভোপ্লাস্টি করে। এই কথাটা স্টেনোসিসের থেকে একটু ডিটেল পড়ো। আর এমআর এর যেটা বললাম, তাহলে তোমার আমি যে হেডলাইন গুলো বললাম এটা আর একটু বুঝতে সুবিধা হবে। তাহলে ট্রিটমেন্ট হলো, একটা হলো কমপ্লিকেশনের ট্রিটমেন্ট, আর একটা হলো সার্জারি, লাইফ লং পেনিসিলিন। আচ্ছা, আরেকটা হলো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। দেখো তোমার এরপরে একটা ছবি আছে, কত পৃষ্ঠা দেখো, 500। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস পরে আছে, পৃষ্ঠা দেখে লেখা আছে আরেকটা আরো পরে। এই যে পৃষ্ঠাটা হলো 529 পৃষ্ঠা, পাইছো? জি স্যার। জি স্যার। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডায়াগনোসিস করব কিভাবে? গ্রস হেডলাইন হলো এনি ভালভুলার অর কনজেনিটাল হার্ট ডিজিজ 1 নাম্বার থাকতে হবে সাধারণত। এটা লম্বা জ্বরের ইতিহাস থাকে, আর কিছু এডিশনাল ফাইন্ডিংস থাকে। এই এডিশনাল ফাইন্ডিংস এর এখানে ছবি দেওয়া আছে। সবগুলা না থাকলেও 2-1টা মাথায় রাখতে হবে। যেমন জ্বর তো আছেই, ভালভুলার হার্ট ডিজিজ থাকবে, তার সাথে ক্লাবিং, এনিমিয়া, স্প্লিন্টার হেমোরেজ নখের মধ্যে, তারপরে স্প্লিনোমেগালি, এই কয়েকটা কথা, এডিশনাল 2টা কথা, রেনাল ইনভলভমেন্ট হয়, এই কয়েকটা কথা তোমার মাথায় থাকতে হবে। তোমার মনে করো যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডায়াগনোসিসের জন্য একটা হলো প্রেজেন্স অফ ভালভুলার অর কনজেনিটাল হার্ট ডিজিজ, একটা লং লাস্টিং ফিভার, বলা হয়ে থাকে 24 ঘন্টা 48 ঘন্টার বেশি যদি জ্বর থাকে, ইন এ নোন কেস অফ ভালভুলার অর কনজেনিটাল হার্ট ডিজিজ আনলেস আদারওয়াইজ। এখানে এডিশনাল কিছু ফাইন্ডিং, ক্লাবিং, স্প্লিনোমেগালি, এনিমিয়া, স্প্লিন্টার হেমোরেজ, এই ছবিটা দেখবা, কনফার্ম করে, অথবা মেজর ক্রাইটেরিয়া যেভাবে বলো নিচে চোখের মধ্যে দেখা আছে, ব্লাড কালচার এন্ড ইকোকার্ডিওগ্রাফি এগুলা। আর এটা হলো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। আর ট্রিটমেন্টের বেলায় অরিজিনাল ভালভুলার হার্ট ডিজিজের চিকিৎসা যা সেটা লাগবে, আর
পেনিসিলিন অ্যান্টিবায়োটিক দিতে হয় 4 to 6 উইকস। সেটা এখানে অ্যান্টিবায়োটিক কি দেওয়া হয়, কি কি উল্টা পৃষ্ঠা লেখা আছে, দুই একটা অ্যান্টিবায়োটিক মাথায় রাখলেই হবে। 530 পৃষ্ঠায় এইখানে তো অনেক কথাই লেখা আছে। আমরা তো বেশিরভাগ সেপ্ট্রাক্সনই দেই। পেনিসিলিন তো আজকাল আমরা খুব একটা দেই নাই, মাঝে মাঝে গ্রাম নেগেটিভ জেন্টামাইসিন, ভ্যানকোমাইসিন এড করা হয় আর কি। নামগুলো মাথায় থাকলেই হবে। আচ্ছা, কার্ডিওভাস্কুলারে আমার মনে হয় যে আমরা অনেক কিছুই ইসচেমিক হার্ট ডিজিজ কভার হয়েছে, রিউমাটিক কভার হয়েছে, হাইপারটেনশন আগে বলছি, তারপরে হার্ট ফেলুর, কার্ডিওমায়োপ্যাথি এগুলা। এই পর্যন্ত কার্ডিওভাস্কুলার এটা শেষ। আর এটার অ্যাসাইনমেন্ট ছিল হলো এই হিস্ট্রিটা, প্রেজেন্ট হিস্ট্রিটা লিখবা, ড্রাগ হিস্ট্রিটা সুন্দর করে, রেসপিরেটরি কার্ডিওভাস্কুলারটা একটু তোমার ডিটেইল লিখতে হবে, হেডলাইন লিখে লিখে আর কি। এটার হলো অ্যাসাইনমেন্ট। আমি 5-7 মিনিট একটু বিরতি দিয়া তারপরে আর আধা ঘন্টা আমি ক্লাস নিব আরেকটা কেস, ঠিক আছে? জি স্যার। জি স্যার। 5 মিনিট পরে স্যার। আমি আবার শুরু করব। হ্যাঁ বলো। স্যার, হার্ট ফেলিয়ারের ট্রিটমেন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল, ট্রিটমেন্ট অফ কজ। ওখানে যদি ভালভুলার হার্ট ডিজিজ থাকে তখন কি আমরা আবার এগুলাও লিখবো, মানে রিটেনের জন্য আর কি স্যার? আমি বলি treatment যে of ট্রিটমেন্ট অফ কজ, আমি বলি যে ভালভুলার হার্ট ডিজিজ ফর মাইট্রাল রিগারজিটেশন উইথ হার্ট ফেলুর। তাহলে হার্ট ফেলুরের যেরকম ওখানে লেখা আছে যে আমার লেকচারে, যে জেনারেল ম্যানেজমেন্ট, রেস্ট, প্রপার পজিশন, অক্সিজেন, ডায়ারেটিক্স দিবা, প্রিলুড আফটার লুড, এটা আমার জন্য প্রযোজ্য। তো সেটা দেওয়ার পরে ট্রিটমেন্ট অফ কজ মানে যদি ভালভুলার হার্ট ডিজিজ হয়ে থাকে আমার, তাহলে লাইফ লং পেনিসিলিন, ঠিক আছে? আর যখন রোগী স্টেবল হবে সার্জারি। এখানে কিছু কিছু কথা আছে যারা একটু, যেমন এমআর, যদি এমআই এর জন্য এমআর হয় সেটার সার্জারি তো আর আমরা ওইভাবে করি, কিন্তু রিউমাটিকের জন্য হইলে হয়। কাজে ওই হেডলাইনের মধ্যে তুমি ঢুকে যাবে, সবই এখানে চলে আসবে। লাইফ লং পেনিসিলিনটা আসবে, ট্রিটমেন্ট অফ কজ, সার্জারিটা যখন স্টেবল হবে। কিছু কিছু পার্থক্য আছে, যেরকম ভালভুলার হার্ট ডিজিজ, যেমন ডায়াবেটিক্স, সেটা এওরটিক স্টেনোসিসে খুব বেশি দেওয়া হয় না, কিন্তু এওরটিক রিগারজিটেশনে ভালো কাজ করে। প্রিলুড আফটার লুড সেখানে এআরএ এমআরএ দেওয়া হয়, এমএসএ এএসএ দেওয়া হয় না। এগুলো ছোটখাটো কিছু জিনিস, কিন্তু যারা পড়তে চাও, দেখতে চাও, আরেকটু এই যে কথাগুলো বললাম এগুলো মাথায় রাখতে পারো, আদারওয়াইজ কমন জিনিস মাথায় রাখো। তো ঠিক আছে, আমি 5 মিনিট পরে আবার শুরু করতেছি। সেইটা হলো আরেকটা কেস আছে, 9 নাম্বার কেস নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এটা কি আর আসবে না? হ্যাঁ, এইরকম যায়, নেট থাকে না, এটা অন থাকবে তো? হ্যাঁ, রেসপিরেটরি সিস্টেমটা ডিটেইল লিখবা, আর ড্রাগ হিস্ট্রিটা একটু গুছায় লিখতে হবে। আর হলো তোমার আরো কিছু প্রেজেন্ট হিস্ট্রি লিখতে গেলে ফ্যামিলি হিস্ট্রি এখানে আছে মনে হয়, ফ্যামিলি হিস্ট্রিও তো এখানে থাকবে না, এটা অন্য জায়গায় চলে যাবে। কাজে প্রেজেন্ট হিস্ট্রি, কারণ পরীক্ষার মধ্যে এরকম এলোমেলো করা যাবে না। এটা তো সংক্ষিপ্ত আকারে দিছে, ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি এগুলো অন্য জায়গায় চলে যাবে। প্রেজেন্ট হিস্ট্রি এখানে লিখবা। এখানে শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্ট, জ্বর ছিল, কথা বুঝছো? জ্বর, কাশি টাশি এগুলো ছিল। তো জ্বরের ইতিহাস নিতে হলে তোমার যদি অল্প সময় হয় তাহলে ঠিক আছে, লম্বা সময় হইলে জ্বরের ওই যে প্রলং পাইরেক্সিয়ার কারণগুলা, সেগুলো মাথায় রেখে রেখে কিছু কিছু অ্যাড করতে হবে, ব্লিডিং ম্যানিফেস্টেশন, জয়েন্ট পেইন, সেই জিনিসগুলা। আর এখানে যতটুকু বললাম এটা কারেকশন করে রেসপিরেটরি সিস্টেম ডিটেল লিখে এটা লিখে ফেলবা। আর এখানে আর কিছু কথা বলি, যেমন নিউমোনিয়া 583 পৃষ্ঠা, 583 পৃষ্ঠা বের করো। 583 পাইছো? স্যার একজনের কানেকশন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, একটু স্যার। আবার না, জয়েন এখন করা। এখন আমিও খুব কষ্টে নিচ্ছি, আমার হাসপাতালের এটা ডিস্টার্ব করতেছে, আমি মোবাইল থেকে নিচ্ছি। যারা ঢুকতে পারতেছো না চেষ্টা করতে থাকো, এখন আমি তো কিছু এখান থেকে করতে পারতেছি না। তোমরা স্যার, জি মেজরিটি স্যার। আছো তো, এখনো 96 আছে আমার সাথে আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে পাইছো, পৃষ্ঠা পাইছো 582? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে কতগুলা জিনিস জিজ্ঞাসা করা হয়। একটা হলো কমনেস্ট অর্গানিজম স্টেপ টু নিউমোনি, ঠিক আছে? এখানে লেখা ক্লিনিক্যাল ফিচার তো রেসপিরেটরি সিস্টেমের যে সিমটম আছে এগুলাই তো থাকে, চেস্ট পেইন, কাশি, জ্বর ইত্যাদি থাকে। আর সাইন গুলা তোমার দেখো, এগুলা আমি বিবেচ সিবেচে আমি দেখাইছি, পড়াইছি, ওমামা পড়াইছি না এগুলা? জি স্যার। এই যে দেখো ম্যানেজমেন্ট ক্লিনিক্যাল স্যার আমাদের এক্সামিনেশনে, দাগানো।
দাগানো আছে, এটা পড়ে ফেলবা। আর ওদেরকে একটু হেল্প করো, এ ব্যাচ বিশেষ করে, এ ব্যাচে আমি বলছি কিনা জানি না, কনসোলিডেশন হইলে কনসোলিডেশনের সাইন গুলা যেটা চোখ করে লেখা আছে, ট্রাকিয়া শিফটিং হবে না, ডাল থাকবে, ব্রঙ্কিয়াল ভ্যাকসিন থাকবে, মাঝে মাঝে ক্রিপিটেশন থাকবে, যেমন ওর ক্রিপিটেশন ছিল। কাজে ক্লিনিকের সিমটম, সাইন, কমনেস্ট অর্গানিজম, এটা কমিউনিটি অ্যাকোয়ার্ডে। আর অন্য হসপিটাল অ্যাকোয়ার্ড, তারপরে ইমিউনো কম্প্রোমাইজ কি বলে ওগুলা ছোট ছোট, এটা আমি ক্লাস নিয়েছি, ওখান থেকে পড়ে নিও। আর এখানে আরেকটা হলো যে অ্যাসেসমেন্ট, সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট, ওই যে কার্ভ 65, এটা পড়ে ফেলবা। এটা পড়ে ফেলবে কিভাবে সিভিয়ারিটি অ্যাসেস করা হয় নিউমোনিয়াতে, এটা ডিটেল পড়তে হবে। আর নিউমোনিয়ার কমপ্লিকেশনে অনেক কমপ্লিকেশনে আছে, যেমন না ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে মনে করো এইটার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি, যেহেতু শ্বাসকষ্ট ছিল ব্রঙ্কিয়াল অ্যাজমা আনছি আর কি। কিন্তু যদি জ্বর কাশি থাকে তাহলে যেমন এইখানে ডিডি আছে টিউবারকুলোসিস, সেটাও তো আসতে পারে, টিউবারকুলোসিস আসতে পারে। তারপরে মনে করো পালমোনার ইডিমা, যখন শ্বাসকষ্ট থাকে, পালমোনার ইডিমা মানে লেফট হার্ট ফেলুর, সেটাও আসতে পারে রোগী যদি হাইপারটেনশন থাকে। জ্বর, কিন্তু পালমোনার ইডিমা থাকলে জ্বর নিয়ে প্রেজেন্ট করবে না, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। জ্বর যদি থাকে, জ্বর খুব হাই ফিভার থাকে, চেস্ট পেইন এগুলা থাকে, তাহলে পালমোনার ইডিমা আসবে না। আদারওয়াইজ যদি শ্বাসকষ্ট বলি, পালমোনার ইডিমা আসবে, টিবি আসবে। স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে, শোনা যাচ্ছে না ঠিক মতন। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এই কেসটা, শ্বাসকষ্ট যেহেতু আছে। স্যার আপনার শব্দ কেটে কেটে আসতেছে। স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। না, জ্বর শ্বাসকষ্ট যদি থাকে তাহলে অ্যাজমা তো আছেই, নিউমোনিয়া তো আছেই। শোনা যাচ্ছে না? কেটে কেটে আসছে নাকি? এখন শোনা যায়? কিছু শোনা যায় না স্যার। হ্যাঁ, কানেকশনে স্যার প্রবলেম বারবার কেটে কেটে আসছে। শোনা যায় না এখন? কেটে কেটে হ্যাঁ? আসতেছে স্যার, বোঝা যায় না স্যার। এতক্ষণ তো বোঝা গেল, তো এখন এরকম করতেছে কেন? হ্যাঁ, নেটওয়ার্কে কি ডিস্টার্ব করতেছে কিনা? শোনা যায় এখন? এখন শোনা জি যাচ্ছে? স্যার, হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ওটা মাঝে মাঝে ডিস্টার্ব করে মনে হয়। আচ্ছা, আমি বলছিলাম যে এই কেসটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অ্যাজমা লেখা আছে, অ্যাজমা হতে পারে, তার সাথে যদি ওই যে টিবি, যদি জ্বর থাকে টিবি আসতে পারে, আর জ্বর না থাকলে শুধু শ্বাসকষ্ট থাকলে পালমোনার ইডিমাও আসতে পারে, এটা মাথায় রাখতে হবে। আর ওই যে সিভিয়ারিটি কিভাবে অ্যাসেস করবে এটা। আর একটা হলো যে এই মাঝে মাঝে এরকম হয় যে নিউমোনিয়ার ওষুধ দিলা, ভালো হয় নাই, রুগীর জ্বর কাশি থেকেই যাচ্ছে, তখন কি কি আমরা মনে করব, এই পয়েন্টটা মাথায় লিখে রাখো। এটা আমি ক্লাসের মধ্যে বলছিলাম যে একটা নিউমোনিয়ার রুগী ওষুধ দিলে উন্নতি হচ্ছে না, তাহলে কি কি চিন্তা করব। একটা হলো সেনসিটিভ অ্যান্টিবায়োটিক আমরা দেই নাই, 2 নাম্বার হলো কোনো ডায়াগনোসিস ভুল আছে, যেমন আমরা টিবি রে আমরা নিউমোনিয়ার চিকিৎসা দিচ্ছি। শোনা যাচ্ছে না কেটে কেটে আসছে? শোনা যায় স্যার। শোনা যায় স্যার। তাহলে নিউমোনিয়ার ওষুধ দিলাম, রুগী ভালো হয় নাই, তাহলে কি হতে পারে? একটা হলো সেনসিটিভ অ্যান্টিবায়োটিক দেই নাই, আমাদের ডায়াগনোসিস ভুল। আরেকটা হতে পারে যে কোনো কমপ্লিকেশন হয়েছে, কমপ্লিকেশন ওই যে 585, এটা তো দাগানোই আছে, অনেক কমপ্লিকেশন এখানে লেখা আছে, দুই একটা মাথায় রাখো। একটা হলো অ্যাবসেস হয়ে গেছে অথবা প্লুরাল ইফিউশন হয়েছে, প্লুরাল ইফিউশন অথবা এম্পায়ামা, এম্পায়ামা মানে পাস জমে গেছে, অ্যাবসেস, এম্পায়ামা, আর একটা হলো প্লুরাল ইফিউশন। এইটা যে কোনো একটা কমপ্লিকেশন হয়েছে, অথবা ডায়াগনোসিস ভুল, অথবা সেনসিটিভ অ্যান্টিবায়োটিক দেই নাই যখন কোনো নিউমোনিয়া ভালো হচ্ছে না, এইরকম আমরা দেখি, এটা মাথায় রাখতে হবে। আর নিউমোনিয়ার ইনভেস্টিগেশনের মধ্যে ব্লাড কাউন্ট, স্পুটাম, এক্স-রে এগুলো তো থাকেই, তার সাথে ওই যে 584 পৃষ্ঠায় দেখো, 584, এখানে সব লেখার দরকার নাই, আমরা যেগুলো বলছি সেগুলাই, তার সাথে দু একটা, যেমন ব্লাড কালচারের কথা বলছি, স্পুটামের সমস্ত কিছু করে ফেলতে হবে, এক্স-রে করে ফেলতে হবে, প্লুরাল ইফিউশন থাকলে প্লুরাল ইফিউশনের ফ্লুইড পরীক্ষা করতে হবে আর কি। এখানে দেখবা এক্স-রে গুলাও দেখবা, এক্স-রে তো শেখার দরকার আছে, যেমন এই যে উপরে এই এক্স-রেটা কনসোলিডেশন, সুন্দর একটা কনসোলিডেশন, এটা আছে আর কি। আরেকটা হলো নিউমোনিয়া প্রিভেনশন, ওই যে 585 পৃষ্ঠা ডান পাশে দেখো, প্রিভেনশনের মধ্যে অনেকগুলা জিনিসই আছে, যেমন একটা ওই ড্রপলেট ইনফেকশনের কথা আছে, ভ্যাকসিনেশনের কথা লেখা আছে, ঠিক আছে, এইগুলোর কথা লেখা আছে। আর নিউমোনিয়া যখন মনে করো নিউমোনিয়া হোক, প্লুরাল ইফিউশন হোক, অ্যাজমা হোক, এখানে যখন চিকিৎসা লেখা থাকবে লং কেসের মধ্যে, স্পেসিফিক ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, ট্রিটমেন্ট অফ প্রিভেনশন, তো এই হেডলাইন গুলা মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে।
এটা হলো নিউমোনিয়া। আর এখানে আমরা আরেকটা জিনিস বলি, কোন রোগীর যদি মনে করো ক্রিপিটেশন থাকে, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার আচ্ছা, কোন রোগীর মনে করো কাশি আছে, জ্বর আছে, ক্রিপিটেশন আছে, যেমন এই রোগীটার, তো এটা বহুভাবেই আসতে হবে। তোমার মনে করো এখানে থিওরিটিক্যালি আমরা যখন বলি দু একটা কথা বলি যে এটা হতে পারে, কিন্তু বেসিক্যালি আমি যদি বলি এটা লাং অ্যাবসেস হয়েছে, ক্রিপিটেশন আছে, এটা তোমার ব্রঙ্কিয়াক্টিসিস হয়েছে, ক্রিপিটেশন আছে, কাজেই ক্রিপিটেশনের যত কারণ সবগুলোই কোনো না কোনো ভাবে আসতে পারে। তবে কিভাবে ডিফারেন্সিয়েট করবো সেগুলো মাথায় রাখতে হবে। আমরা আরেকটা জিনিস এখানে বলে ফেলি, তাহলে নিউমোনিয়ার কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া নিয়ে কথা বলছি। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার অর্গানিজম, ক্লিনিক্যাল সাইন, সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট, ট্রিটমেন্ট, কমপ্লিকেশন, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এটা খুব ভালো করে পড়ে ফেলতে হবে। আরেকটা হলো আমরা সাপুরেটিভ লাং ডিজিজ, একটা হলো ব্রঙ্কিয়াক্টিসিস, একটা লাং অ্যাবসিস, আর একটা হলো এম্পাইমাথোরাসিস। সাপুরেটিভ লাং ডিজিজের কমন ফিচার হলো একটা পোরুলেন্ট স্পুটাম থাকবে, আর একটা হলো ক্লাবিং থাকে, আর জ্বর তো থাকেই। তো তিনটা ডিফারেন্সিয়েট করব কিভাবে? লাং অ্যাবসেস, যেমন লাং অ্যাবসেস এর কথা বলি, 586 পৃষ্ঠা, 586 ফাইজা আহমেদ, রোল নাম্বার 15, আসো? জি স্যার, প্রেজেন্ট। শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে রোল নাম্বার 32, আসো? জি স্যার, আসি স্যার। আচ্ছা আচ্ছা, এই দেখো 586 পৃষ্ঠা, সাপুরেটিভ লাং ডিজিজ। এখানে যেটা মাথায় রাখতে হবে, কমন অর্গানিজমটা দেখো নিচে আমি বি বেচে এখানে দাগানো আছে, ক্লেপসিলা নিউমোনি, তারপরে স্টেফাইলোকোকাস, এই দুটা ইনিশিয়াল, তারপরে গ্রাম নেগেটিভ অর্গানিজম গুলো আসে, অর্গানিজমস অফ লাং অ্যাবসেস। ডান পাশে দেখো ক্লিনিক্যাল সাইন, ক্লিনিক্যাল সাইনে নিচের দিকে সাইন্স অফ প্লুরাল ইফিউশন, সাইন্স অফ কনসোলিডেশন, সাইন্স অফ ক্যাভিটেশন, কনসোলিডেশন, ক্যাভিটেশন, পাইছো? ডান পাশে জি স্যার। পাইছো? হ্যাঁ, সাইন্স অফ কনসোলিডেশন পাইছো তো? 587 পৃষ্ঠা, 587 পাইছো তো? হ্যাঁ, লাইন নেই। আফরিন, রোল নাম্বার 20, আফরিন, আসো? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ, জি স্যার, শোনা যাচ্ছে। জি না, স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ওই যে 587 পৃষ্ঠা ক্লিনিক্যাল সাইন অ্যাবসেসের, পাইছো এটা? না স্যার। 587 না পৃষ্ঠা, স্যার, স্যার ওখানে 587। নিউমোনিয়া ইন ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের ক্লিনিক্যাল জি ফিচার। স্যার, না না না, নাই ওই বাম এখানে। দিকে একটা বক্স আছে, দেখো। ও ক্লিনিক্যাল ফিচার, হ্যাঁ, ক্লিনিক্যাল সাইন আছে। স্যার জি স্যার। হ্যাঁ, ওইটার কথা বলছি। এইটা হলো ওই যে অ্যাবসেসের সাইন, ওটা ইমিউনো কম্প্রোমাইজ আমি বলছি না, আমি অ্যাবসেসের সাইন বলছি। এখানে দেখো কনসোলিডেশনের সাইন আছে, আর ক্লাবিং আছে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে লাং অ্যাবসেসের কমন প্রেজেন্টেশন যেমন ক্লাবিং, পোরুলেন্ট স্পুটাম, অর্গানিজম কি বললাম, ক্লিনিক্যাল সাইন। লাং অ্যাবসেস আর নিউমোনিয়া দুইটা কিভাবে ডিফারেন্সিয়েট করবা, এটা অ্যাসাইনমেন্ট। শুধু লাং অ্যাবসেস না, লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়াক্টিসিস, এম্পাইমাথোরাসিস, আর এটা হলো কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এইটা কিভাবে ডিফারেন্সিয়েট করবা, শক করে লিখে ফেলবা। সবগুলাতেই জ্বর কাশি থাকবে, ওই তিনটাতে পোরুলেন্ট স্পুটাম থাকবে, ক্লাবিং থাকবে, ঠিক আছে? আর লাং অ্যাবসেসে থাকবে কনসোলিডেশনের সাইন, ঠিক আছে? আর নিউমোনিয়াতেও কনসোলিডেশনের সাইন, কিন্তু ক্লাবিং থাকবে না, পোরুলেন্ট স্পুটাম থাকবে না। আর ব্রঙ্কিয়াক্টিসিস বাইর করো তোমার, এটা হলো 578 পৃষ্ঠা, 578, 578 পাইছো? জি স্যার। 578। এই যে সাইন দেখো, এই যে ফিজিক্যাল সাইন, এই প্যারাটা তোমরা পড়বা। ইউনিলেটারাল, বাইলেটারাল, যদি ড্রাই থাকে কিছু পাওয়া যাবে না, আদারওয়াইজ বাইলেটারাল বেজাল কোর্স ক্রিপিটেশন থাকে।
তাইলে লাং অ্যাবসেসে একটা লোকালাইজ থাকে আর এখানে বাইলেটারাল থাকে, পোরুলেন্ট স্পুটাম দুইটাতেই থাকবে। এটা হলো ব্রঙ্কিয়াক্টিসিস। আর ব্রঙ্কিয়াক্টিসিসের কারণের মধ্যে বিভিন্ন ইনফেকশন আছে, ব্যাকটেরিয়াল, টিউবারকুলার, ভাইরাল ইনফেকশন আছে, কনজেনিটাল, নিচে শক আছে দেখো দুই একটা। ব্রঙ্কিয়াক্টিসিসে কিন্তু লং কেস থাকে। ব্রঙ্কিয়াক্টিসিসের ডেফিনেশনটাও পড়তে হবে। এটা পার্মানেন্ট অ্যাবনর্মাল ডাইলেটেশন অফ দ্য ব্রঙ্কাই, পার্মানেন্ট অ্যান্ড অ্যাবনর্মাল ডাইলেশন অফ দ্য ব্রঙ্কাই। আর কারণ আছে, ক্লিনিক্যাল সাইন আছে, আর ক্লাবিং, পোরুলেন্ট স্পুটাম। আর অ্যাবসেস থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করবা? তো পোরুলেন্ট সাপোরেটিভ লাং ডিজিজের মধ্যে লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়াক্টিসিস, আর একটা হলো এম্পাইমা থোরাসিস। 564 পৃষ্ঠা, 564 দেখো তো। পাঁচশো চৌষট্টি পাইছো? জি 564 পাইছো? জি হ্যাঁ স্যার, জি এটা দেখো, স্যার। হ্যাঁ দেখো তোমার উপরে, উপরে দেখো লোকাল ফিচার, লোকাল ফিচারে ক্লিনিক্যাল সাইন্স অফ ইফিউশন, মানে এম্পাইমা আর এমনি ইফিউশন, এখানে তো পাস আর ওখানে পানি একই কথা। ইফিউশনের সাইন থাকবে, ডাল থাকবে, ট্রাকিয়া শিফটিং থাকবে, তারপরে অ্যাবসেন্ট বেসন থাকবে, আর পোরুলেন্ট স্পুটাম, ক্লাবিং এগুলো তো থাকবেই। আর তোমার অন্যান্য জেনারেল ফিচার যেগুলো, এগুলো থাকবে। তাইলে তোমার কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এম্পাইমা থোরাসিস, লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়াক্টিসিস কিভাবে ডিফারেন্সিয়েট করবো? এই রুগীটাই আমরা যদি বলি, আমরা লম্বা শ্বাসকষ্টের ইতিহাস যদি ফ্যামিলি হিস্ট্রি না থাকে, এরকম একটা কজ থাকে, তাহলে লাং অ্যাবসেস না নিউমোনিয়া না ব্রঙ্কিয়াক্টিসিস নাকি? বিভিন্ন ভাবে তোমার প্রশ্ন আসতে পারে, কিভাবে ডিফারেন্সিয়েট করবো? উত্তরগুলো তোমরা সাজায় রাখবা শখ করে, যে সিমটম এই, সাইন এই, পোরুলেন্ট সাপোরেটিভ লাং ডিজিজে ক্লাবিং, পোরুলেন্ট স্পুটাম থাকবে, নিউমোনিয়াতে থাকবে না, আর ক্লিনিক্যাল সাইন তো বললাম। ঠিক আছে, এটা গেল সাপোরেটিভ লাং ডিজিজ। আর একটা হলো তোমার এইখানে ব্রঙ্কিয়াল অ্যাজমা, এখানে ডিডিতে আসছে। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমি এখানে ডিটেল বলবো না কি কি। আমি যখন হার্ট ফেলুর পড়াই তখন ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, হার্ট ফেলুর কিভাবে ডিফারেন্সিয়েট করবা সেটা আমি বলছি, সেটা ওখান থেকে দেখে নিবা। শুধু তুমি 572 পৃষ্ঠা বের করো, 572 পাইছো? জি স্যার। 572 পৃষ্ঠা কিভাবে ব্রঙ্কিয়াল অ্যাজমার সিভিয়ারিটি অ্যাসেস করবা, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, লাইফ থ্রেটেনিং কি কি থাকে, এই কয়েকটা পয়েন্ট গুলো মাথায় রাখতে হবে। আর ডান পাশে দেখো ইন্ডিকেশন অফ অ্যাসিস্টেড ভেন্টিলেশন, মানে আইসিইউ তে কখন কখন দিবা, এই দুই একটা, রেসপিরেটরি অ্যারেস্ট, কমা, হাইপারক্যাপনিয়া, এইগুলা, এই সবগুলা মাথায় রাখতে হবে। ব্রঙ্কিয়াল অ্যাজমার উপরে যে শক আছে, সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা, এটাকে আর মুখস্থ রাখতে হবে। হসপিটালাইজেশন, প্রপটা পজিশন, হাইড্রোকোর্টিসন, অক্সিজেন নেবুলাইজেশন, এগুলো সব। আর ব্রঙ্কিয়াল অ্যাজমার ডেফিনেশন মাথায় রাখতে হবে। ব্রঙ্কিয়াল অ্যাজমার ডেফিনেশন এটা তোমার এই যে প্রথম দিকে আছে, এখানে আছে। এখানে ইনফ্লামেটরি, ইনফ্লামেশন হয়, আগে বলতো শুধু অ্যালার্জিক রিঅ্যাকশন স্পাজম, এখন বলে ইনফ্লামেশন হয় এবং প্যারোক্সিজমাল হয় এবং ইডিমা স্পাজম হয়। আর ক্লিনিক্যালি ক্যারেক্টারাইজড বাই কফ, ডিসনিয়া, হুইজিং, এগুলো থাকে। এটা ডেফিনেশনটা সাজায় নিবা। আরেকটা জিনিস হলো এইখানে 569 পৃষ্ঠা দেখো, 569, রোল নাম্বার 27 আছো? 27, রোল নাম্বার 27 আছো কিনা? স্যার মাইক অন হচ্ছে না। আছে স্যার। আছো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, ওইটা দেখো, ওই যে 569, এটা অ্যাজমা সিওপিডির পার্থক্যের মধ্যে ক্লিনিক্যাল কিছু পার্থক্য তো থাকেই, এটা আমি ওখানে লেখা আছে ক্লাসের মধ্যে, যেমন ফ্যামিলি হিস্ট্রি, অ্যালার্জিক হিস্ট্রি, তারপরে কোন বয়সে হবে, স্মোকার ইত্যাদি। এখানে সিওপিডি অ্যাজমা থেকে ডিফারেন্সিয়েট করার জন্য এখানে দুইটা জিনিস আছে। এখানে দেখবা যে FEV1 বাই FBC, এখানে তোমার রিভার্সিবিলিটি টেস্ট, যেটা এটা না রিভার্সিবিলিটি টেস্ট, তাই না? এটা FEV1 মোর দেন ডিক্রিজ আফটার, এটা প্রথমে, এটা FEV1 এটা 15% ছিল, এখন 12% লিখছে। ব্রঙ্কোডাইলেটেড দিলে এটা রিভার্সিবল হয়, অ্যাজমাতে, সিওপিডি তে ওটা রিভার্সিবল হবে না। এটা ক্লিনিক্যাল টেস্ট অফ ডিফারেন্সিয়েট অ্যাজমা সিওপিডি থেকে আর কি, এটা মাথায় রাখবা। আর দুই একটা জিনিস আমি, রেসপিরেটরি সিস্টেম যেহেতু আসছে, তাহলে এটার অ্যাসাইনমেন্ট আমি বলছি, প্রেজেন্ট হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, এটা আলাদা লিখতে হবে, আর রেসপিরেটরি সিস্টেম ডিটেইল লিখতে হবে। আর এই যে জিনিসগুলা বললাম এগুলা, আর একটা জিনিস আমি একটু বলে দিই, এগুলা তো মনে হয় আমিনুল ভাই বলছে 589 পৃষ্ঠা,
589 589 পাইছো? জি স্যার 589 জি স্যার পাইছো? জি স্যার, আচ্ছা, শোনা যাচ্ছে নাকি? শোনা যায়। আচ্ছা, 589 এটা অনেক সময় তোমার এই যে টিবি তো বিভিন্ন ভাবেই আসে। তোমার যে সহজ কিছু কথা মাথায় রাখো, টিবির জেনারেল ফিচার, যে কোনো জায়গায় টিবি হোক, টিবির জেনারেল ফিচার গুলো মাথায় রাখতে হবে। যেমন জ্বর, কাশি, ওয়েট লস, কন্ট্রাক্টিভ টিবি ইত্যাদি থাকতে হবে। চেস্টে আমরা কি পাবো? এই ডান পাশে ফিচার্স অফ পালমোনারি টিউবারকুলোসিস, এটা তোমার সব মুখস্থ করার দরকার নাই। তোমরা যতগুলো অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটি লাংসের মধ্যে জানো, সবই এখানে হইতে পারে। শুধু ক্রিপিটেশন হতে পারে, কনসোলিডেশন থাকতে পারে, ইফিউশন থাকতে পারে, ফাইব্রোসিস থাকতে পারে, কলাপস থাকতে পারে, সবই এই শখের মধ্যে আছে। তো এই শখের মধ্যে কিছু বেশিও আছে, সেটা শোনার দরকার নাই। তোমরা যেটা বলছি মনে রাখার জন্য, ওই কিছু নাও থাকতে পারে, শুধু ক্রিপিটেশন আর বিভিন্ন প্যাথোলজি যেগুলো তোমরা পড়ছো, ইফিউশন, কনসোলিডেশন, নিউমোথোরাক্স, ফাইব্রোসিস, কলাপস। টিবিতে টিবিতে তুমি এক্সামিনেশন করলে কি পাইবা? কিছু ক্রিপিটেশন থেকে শুরু করে যে কোনো এক বা দুই ধরনের এই সমস্ত অ্যানাটমিক্যাল ফিচার গুলো পাইতে পারো। আর ইনভেস্টিগেশন অফ টিবি, জেনারেল ফিচার্স অফ টিবি, এটা তোমরা সুন্দর করে গুছায় লিখে ফেলবা। এগুলো ফোর্থ ইয়ারে পড়ে আসছো, যে স্যাম্পল নিবা, স্যাম্পলের কি কি পরীক্ষা করা হয় এগুলো সব করে ফেলবা। আরেকটা হলো যে 583 পৃষ্ঠা বাইর করো দেখি। না, 583 না, 601 601 601 পাইছো? জি স্যার 601? জি স্যার। আচ্ছা, 601 এর মধ্যে এখান থেকে কি পড়বা? ব্রঙ্কোজেনিক কার্সিনোমার প্যাথোলজিক্যাল টাইপস গুলা কি কি সেটা পড়বা। সেটা তোমরা প্যাথোলজিতে পড়ে আসো। সেটা উল্টা দিকে লেখা আছে 599, কিন্তু এখানে একটা ছবি আছে। মানে ওই যে টিভিতে বললাম যে লাংসে কি পাওয়া যেতে পারে, ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে আমরা লাংসে কি পাবো, আর একটা হলো জেনারেল এক্সামিনেশনে কি পাবো। জেনারেল এক্সামিনেশনে তো ওয়েট লস, লিম নোড, ক্লাবিং এগুলা থাকবে। তারপরে আরো থাকতে পারে সুবির বেনাকেবল সিনড্রোম, নন পালসেটাইল এনগোর্স ভেইন থাকতে পারে। তাহলে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা ক্লিনিক্যালি আমরা কিভাবে বুঝবো? একটা বয়স্ক মানুষ, কাশি, ওয়েট লস, স্মোকার, এগুলো তো থাকবে নন স্পেসিফিক। জেনারেল এক্সামিনেশনে ক্লাবিং, ওয়েট লস, লিম নোড, এনগোর্স ভেইন এগুলো থাকতে পারে, একটা বা দুইটা নাও থাকতে পারে। চেস্টে কি পাইতে পারি? চেস্টে কিছু নাও থাকতে পারে। কি পাইতে পারি? পাইলে ওই যে টিবির মতোই আমরা এখানে কলাপস পাইতে পারি, ইনফিউশন পাইতে পারি, আমরা কোনো মাস লিশন পাইতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো পাইতে পারি এটা। আর ইনভেস্টিগেশন ও ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতে টিবির মতো স্পুটাম থেকে যত ধরনের পরীক্ষা আছে সবই করতে হবে, কিছু এক্সক্লুশনের জন্য। আর মেলিগনেন্সির জন্য তো মেলিগনেন্ট সেল করতে হবে। যদি তোমার ইফিউশন থাকে, ইফিউশন থেকে আমরা আমরা মেলিগনেন্ট সেল করতে পারি, প্লুরাল বায়োপসি করতে পারি। যদি ইফিউশন না থাকে, পেরিফেরিতে একটা লিশন থাকে, সিটি গাইডেড এফএনইসি করা যেতে পারে। যদি সেন্ট্রালি কোনো লিশন থাকে তাহলে ব্রঙ্কোস্কোপি করে আমরা বায়োপসি নিতে পারি। কাজে হাউ টু ডায়াগনোস এ ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এটা ডিপেন্ড করবে রুগী কিভাবে প্রেজেন্ট করছে এবং রুগীর প্যাথোলজিক্যাল ফিচারটা কি আছে সেটার উপর নির্ভর করে। আর স্পুটাম, নন ইনভেসিভ, চেস্ট এক্স এটা সব জায়গায় করে ফেলতে হবে সিবিসি। আর জেনারেল এক্সামিনেশনে কি এটা বলছি, প্যাথোলজিক্যাল টাইপস কি এটা আমি বলে দিছি। তো আমার মনে হয় যে রেসপিরেটরি সিস্টেমে অনেক কিছু কভার হয়ে গেছে। আমার তো 11টায় শেষ করার কথা, 2-3 মিনিট আছে, আর একটা দুইটা কথা বলে ছেড়ে দিই। আর 2-3টা কেস আমি কালকে পড়াবো। 10 নাম্বার কেসটা আছে না, 10 নাম্বার কেস আসছে নাকি? 10 নাম্বার কেস, জি স্যার। এটা হলো তোমার অ্যাবডোমিনাল পেইনের একটা কেস আসছে। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, এটা কি কেটে যাবে? হ্যাঁ? আচ্ছা, তোমরা তো লাইনে আছো তো? হ্যাঁ, জি স্যার। জি স্যার। জি স্যার জি স্যার। আচ্ছা, আমি এই যে মোবাইল থেকে নিচ্ছিলাম, আমার ওই সার্ভারের ওই লাইনটা আসছে, ওখান থেকে খুব কমফোর্টেবল। আর 5-7 মিনিট ওটাতে কথা বলি। তাহলে আবার সবার
জয়েন জি স্যার জয়েন করতে হবে। স্যার আচ্ছা নাকি এখান থেকে শেষ করে দিব? এখান থেকেই এখান থেকে শেষ থেকে করে শেষ স্যার করে এখান ঝামেলা থেকে হবে। শেষ করে দেন। মানে সবাই আচ্ছা এখান থেকে join শেষ করে দিই, করতে ঠিক আছে সবাই চলে যাবে, থাক। এখান থেকে শেষ করে দিই। আচ্ছা এই 10 নাম্বার কেসটা অ্যাবডোমিনাল পেইন, ঠিক আছে? অ্যাবডোমিনাল পেইনের তোমার ইয়েটা ওই যে আমার লেকচারটা ওটা কি পড়ছিলা? জি স্যার। বুসরা স্যার বুশরা পরে ঢুকতে পারেনি স্যার, ও ওয়েট করছিল, পরে 100 পার্টিসিপেন্টস ক্রস হয়ে গেছে, তাই স্যার ও আর আসতে না কেন পারেনি। এখন তো 100 নাই। স্যার তাহলে যে রিকোয়েস্ট একসেপ্ট করতে হবে। হ্যাঁ রিকোয়েস্ট সে তো রিকোয়েস্ট পাঠাইলে না আমি অ্যাকসেপ্ট করব। ও আবার এখানে আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। স্যার ক্যারি অনের কি অনেকে জয়েন করতে পারছে না স্যার, হ্যাঁ হ্যাঁ ক্যারি অনের অনেক জয়েন করতে পারছে না স্যার, ডিসকানেক্টেড হয়ে গেছে স্যার। ওদেরকে আমরা ব্লক করাইছি, যে যারা কয়জন করছে, কিন্তু তোমরা করতে পারছো কিনা এটি হলো কথা। আচ্ছা ঠিক আছে, অ্যাবডোমিনাল পেইনের লেকচারটা কি দেখছিলা তোমরা? জি হ্যাঁ জি স্যার। জি স্যার। হ্যাঁ অ্যাবডোমিনাল পেইন জি জি স্যার। স্যার। দেখছিলা তো? স্যার। আচ্ছা অ্যাবডোমিনাল জি পেইনের এই স্যার। যে এই হিস্ট্রিটা যে লেখা আছে, আমরা অ্যাবডোমিনাল পেইনের যখন আপার বা লোয়ার যে কোনো অ্যাবডোমিনাল পেইন নেই, কয়েকটা হিস্ট্রি আমার লেকচারের মধ্যে আছে। সাইট টাইপ অনসেট রেডিয়েশন রিলিভিং অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, আর একটা অ্যাসোসিয়েশন, ঠিক আছে? সাইট টাইপ অনসেট রেডিয়েশন রিলিভিং অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর এবং অ্যাসোসিয়েশন, এই জিনিসগুলো আমরা দেখি, এই জিনিসগুলো দেখি। তো এইখানে দেখো এই হিস্ট্রিটা তোমরা যদি মনে থাকে তোমরা আবার পড়বা, এখানে সবগুলা পয়েন্টই আছে, সবগুলা পয়েন্টই আছে। সাইটটা লয়েনে, রেডিয়েশন নিচে, তারপরে অ্যাসোসিয়েশন মিকচুরেশনের প্রবলেম, তারপরে কলিকি ইন টাইপ, অনসেটটা সাডেন, সবই আছে। তো এখন এখানে আমার বক্তব্য হলো তোমরা, এটা তো একটা ইউরিনারি কমপ্লেইন, কিন্তু আমরা আপার অ্যাবডোমিনালের কমন যে ডিজিজ গুলো আছে, সেই ডিজিজ গুলা আমি যেগুলো বলছিলাম সেগুলো পড়ে ফেলবা। এখানে দু একটা জিনিস আমি বলে দিই তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য। সেটা হলো এই এই কেসটাও একটা প্রেজেন্ট হিস্ট্রি লেখবা, এটা সুন্দর করেই লেখা আছে। তার সাথে এই রোগীর হাইপারটেনশন ছিল, হাইপারটেনশন রিলেটেড কিছু কথা এটা প্রেজেন্ট হিস্ট্রিতে অ্যাড করা হয় নাই। হাইপারটেনশন রিলেটেড কিছু কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। হাইপারটেনশন রিলেটেড এটা অ্যাড করে, কাজে এটা তোমার আবার ব্যাক টু মিটিং হচ্ছে, শোনা যাচ্ছে। চলতেছে, আসো তো স্যার লাইনে? শোনা যাচ্ছে। জি স্যার। শোনা যাচ্ছে? আচ্ছা জি তাহলে জি এটা স্যার। তোমার প্রেজেন্ট হিস্ট্রিটা সুন্দর করেই আছে, শুধু হাইপারটেনশন রিলেটেড আর ড্রাগ হিস্ট্রিটা যেমন প্রেসার ওষুধ পায় এটা আলাদা করে নিয়ে যেতে হবে। এটার প্রেজেন্ট হিস্ট্রি, এটা হলো অ্যাসাইনমেন্ট। আরেকটা হলো আমাদের ক্রনিক অ্যাবডোমিনাল পেইন, যদি আমরা বলি আপার অ্যাবডোমিনাল পেইন, তাহলে তিনটা জিনিস, একটা হলো ডিউডেনাল আলসার, প্যানক্রিয়াটাইটিস, আর একটা হলো ক্রনিক কোলিসিস্টাইটিস। তিনটা কিভাবে ডিফারেন্সিয়েট করবা এটা আমার ওখানে লেখা ছিল, তোমরা এটা লিখে ফেলবা, এটা লিখে ফেলবা। ক্রনিক ডিউডেনাল আলসার যেমন 799 পেজ, 799 পেজ দেখো, 799 পাইছো? জি স্যার। জি স্যার প্লিজ। হ্যাঁ জি স্যার। 799 এখানে দেখো পেপটিক আলসারের পেইন যেমন পিরিয়ডিসিটি আছে, কোথায় হয়, রিলেশন উইথ ফুড, এটা। তারপরে নিচে এই প্যারাটা পুরো পড়বা, নিচে আবার অ্যাটিপিক্যাল কেসও থাকে মাঝে মাঝে। তো এটা আরেকটা হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, যেটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস তোমার পৃষ্ঠা নাম্বার আছে 837। 837 পাইছো? জি স্যার। এটা তো একটা হলো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, আর একটা হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আমরা যদি ক্রনিক আপার অ্যাবডোমিনাল পেইন বলি, তাহলে ডিউডেনাল আলসার, আর একটা হলো কত পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে, হ্যাঁ
শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, জি স্যার ওই শোনা ক্রনিক যায়। জি আচ্ছা স্যার। ক্রনিক আপার অ্যাবডোমিনাল পেইন 1 বছর 2 বছর যাবত ক্রনিক ডিউরাল আলসারাইটিস আর একটা ক্রনিক কোলিসিস্টাইটিস চিন্তা মাথায় রাখবা। ডিউরাল আলসারের ক্যারেক্টারিস্টিক ওখানে পড়বা। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস ক্রনিক ডিউরাল আলসারের মতো এরকম এপিসোডিক হবে না, খাবারের সাথে রিলেশন থাকবে না। উল্টা পৃষ্ঠায় দেখো 840 পৃষ্ঠা, এই প্যারাটা পড়ে ফেলবা। এখানে দেখবো যে ডায়াবেটিস আছে, মেল অ্যাবজর্পশন আছে, এগুলো আছে আর কি। আর ইনভেস্টিগেশনে ডান পাশে দেখবা একটা হলো যে মরফোলজিক্যাল ডায়াগনোসিস আর একটা হলো ফাংশনাল ডায়াগনোসিস। মরফোলজিক্যাল ডায়াগনোসিস হলো যে এক্স-রে থেকে শুরু করে আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান এগুলা। আর ফাংশনাল ডায়াগনোসিস এখানে দেখবো প্যানক্রিয়াটিক ফাংশন, একটা হলো ব্লাড সুগার আর একটা হলো স্টিয়াটোরিয়া এটা। আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এর চিকিৎসার বেলায় পেইন রিলিফ আর ট্রিটমেন্ট অফ কজ যদি কিছু থাকে। আর একটা হলো যে যদি স্টিয়াটোরিয়া থাকে এনজাইম দিতে হয়। ওই যে মেল অ্যাবজর্পশন ডান পাশে দেখো 841 পৃষ্ঠা, এনজাইম দিতে হয়, এনজাইমের সাথে ওমিপ্রাজল দিতে হয়, কারণ এসিডিক মিডিয়াতে ওইটা নষ্ট হয়ে যায়। যার জন্য 3টা কমপ্লেন, একটা হলো পেইন, একটা হলো ডায়াবেটিস, একটা হলো মেল অ্যাবজর্পশন। 3 ধরনের চিকিৎসা। একটা হলো পেইনের জন্য আমরা NSAID দেই, মাঝে মাঝে সার্জারি আর অ্যালকোহল বাদ দিতে হবে। আর মেল অ্যাবজর্পশনের জন্য তোমার এনজাইম দিতে হবে, আর ডায়াবেটিসের জন্য ইনসুলিন দিতে হবে। আর ডিউরাল আলসারের চিকিৎসায় আমরা যেটা বলতেছিলাম সেটা হলো 799 কোন জায়গায় ছিলাম, ডিউরাল আলসার এইচ পাইলোরি থেরাপি, এটা আমি এখানে বলছি না, তোমরা এইচ পাইলোরি থেরাপি যেটা আছে 7 দিনের এটা পড়ে ফেলবা। আরেকটা পড়বা এখানে 799, দেখো 799 পেজ পাইছো? জি 799 ওই যে তোমার এইচ পাইলোরি কিভাবে প্যাথোজেনেসিস, এই যে ছবিটা দেওয়া আছে না, এটা পড়ে ফেলবা। এইচ পাইলোরির কি রোল ইন দা প্যাথোজেনেসিস অফ ডিউরাল আলসার, তার সাথে NSAID স্মোকিং থাকে এটা, আর এইচ পাইলোরি থেরাপি। আর ডিউরাল আলসারের কমন কমপ্লিকেশন এই ডান পাশে আছে 801 পারফোরেশন, ব্লিডিং, আরেকটা হলো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এই 3টা কমপ্লিকেশন। তাহলে এই হিস্ট্রিটার একটা অ্যাসাইনমেন্ট থাকলো ক্রনিক আপার অ্যাবডোমিনাল পেইন আর সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন যদি থাকে তাহলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো ডিউরাল আলসার আমরা বলি কিন্তু এটা কেউ মানতে চায় না, তারপরেও এক্সাজারবেশন হলে হতে পারে। প্যানক্রিয়াটাইটিস, কোলিসিস্টাইটিস, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, পারফোরেশন, MI, এই কয়েকটা জিনিস হলো সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইনের ইতিহাসের মধ্যে। সেটা তুমি 787 পাইছো? জি স্যার। 787 এ অ্যাবডোমিনাল পেইন এখানে আছে, কিন্তু আমরা যেগুলো বলছি সেটাই মাথায় রাখো। এই শকের থেকে সব নেওয়ার দরকার নেই, বরং আমরা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কোন জায়গায় আছে সেটা আমরা দেখে ফেলি। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কোন জায়গায় দেখো তো? 837 পাইছো? জি আচ্ছা 837 এখানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্লিনিক্যাল পিকচার, যেমন আমি এটা বিবেস সিবেচে পড়াইছি, পেইনটা সিভিয়ার এবং ইনক্রিজিং সিভিয়ারিটি। সেই পেইনটা কেমন থাকবে, আপার অ্যাবডোমেন পরে হোল অ্যাবডোমেন পরে টেন্ডারনেস পরে পেরিটোনাইটিস সবই হয়ে যায়। আর কমপ্লিকেশন এই ডান পাশে দেখো 838 পৃষ্ঠা। কমপ্লিকেশন বা মেটাবলিক ফিচার কি কি থাকে? লোকাল কমপ্লিকেশন, সিস্টেমিক, যেমন কার্ডিওভাস্কুলার হাইপোটেনশন, এখানে রেসপিটি, ARDS, কিডনিতে রেনাল ফেলিউর, আর লোকাল তো পেরিটোনাইটিস, অ্যাসাইটিস এগুলো সবই থাকে। কিছু বায়োকেমিক্যাল ফিচার থাকে সেটা এখানে দেখে রাখো, ব্লাড সুগার, ক্যালসিয়াম এগুলো থাকে। তো কমপ্লিকেশন অফ প্যানক্রিয়াটাইটিস, পেইনটা কেমন হবে, আর সিভিয়ারিটি অ্যাসেসমেন্টে এখানে দেখো উপরে আছে যেমন গ্লাসকো ক্রাইটেরিয়া 837, এটা দেখে ফেলবা। আর প্যানক্রিয়াটাইটিস খুবই ভালো করে পড়তে হবে। আর একটা হলো 838 যেটা আমি বলতেছিলাম, সেটা হলো সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। দেখো এখানে লেখা আছে 838 পৃষ্ঠা, বাম দিকে উপরের প্যারাটা, পাইছো নাকি? ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস পেজ পাইছো? নাম্বার পেজ নাম্বার 838 পাইছো? 838 পৃষ্ঠা, কজেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস যে শকটা তার নিচেই আছে। হ্যাঁ পাইছো? জি স্যার। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমি বইটা দেখা দিচ্ছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট।
পারফোরেশন, পলিসিস্টাইটিস, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, প্যানক্রিয়াটাইটিস, এগুলো একটা আরেকটা থেকে কিভাবে ডিফারেন্সিয়েট করবা এটা একটু, তাহলে এটা ঠিক করে লিখে ফেলবা শক করে, যে সিভিয়ার আপার অ্যাবডোমিনাল পেইন হলে, যেমন প্যানক্রিয়াটাইটিস তো আছেই, তার সাথে এগুলা ডিডি হিসাবে দিছে, পারফোরেশন, পলিসিস্টাইটিস, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এগুলো আর কি। তাহলে ক্রনিক আপার অ্যাবডোমিনাল পেইন, অ্যাকিউট আপার অ্যাবডোমিনাল পেইন, এটা কিভাবে ডিফারেন্সিয়েট করবা আর হিস্ট্রিটা কিভাবে লিখবা সেটা তোমরা একটু এইটার জন্য এইটুকুই অ্যাসাইনমেন্ট থাকলো আর কি, আর কিছু না। তাহলে অ্যাবডোমিনাল পেইনের যেটা লেকচার ছিল সেটা তো করবা, আরেকটা হলো এটার প্রেজেন্ট হিস্ট্রি, তার মধ্যে ড্রাগ হিস্ট্রিটা আলাদা করবা, হাইপারটেনশনটা এটাতে এড করতে হবে, আর আপার অ্যাবডোমিনাল পেইন ক্রনিক হইলে কিভাবে ডিফারেন্সিয়েট করবা, অ্যাকিউট হইলে একটা আরেকটাতে কিভাবে ডিফারেন্সিয়েট করবা, ডিউডেনাল আলসারের কিছু জিনিস আমি এখানে বলে দিছি, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের কিছু জিনিস, চিকিৎসাটা প্রিন্সিপালটা হলো রেস্ট টু দ্য প্যানক্রিয়াসকে রেস্ট দিতে হবে, যার জন্য নাথিং বাই মাউথ, আর পেইন কিলার আর অ্যান্টিবায়োটিক, এই হলো প্রিন্সিপাল, এটা ডান পাশে আছে। আর প্যানক্রিয়াটাইটিস আর ডিউডেনাল আলসার ভালো করে বলবা, অ্যাকিউট আপার অ্যাবডোমিনাল পেইন, ক্রনিক আপার অ্যাবডোমিনাল পেইন, ডিফারেন্সিয়েশন, এটা অ্যাসাইনমেন্ট থাকলো, কিভাবে ডিফারেন্সিয়েট করবা শক করে লিখে ফেলবা, আর এটার হিস্ট্রিটা লিখবা করে, এটুকুই অ্যাসাইনমেন্ট। আমার মনে হয় আজকে খুব ঝামেলার মধ্যে ক্লাসটা নিতে হয়েছে, তারপরেও নিয়ে নিলাম। কালকে দরকার হলে রিপিট করবো, আর 2টা কেস আছে, আর এগুলাও দরকার হলে রিপিট করব। আমার মনে হয় যে তোমাদের কোনো কথা আছে? ও মামা, জি স্যার। কোনো কথা আছে আর? না স্যার, আমার তো আচ্ছা, নাই স্যার। ঠিক আছে, তোমরা এই যেগুলা বলছি এগুলা পড়ে ফেলবা, আর এই অ্যাসাইনমেন্ট গুলো ঠিক করে ফেলবা। কালকে আমি আবার 12টার সময় নিব, আজকে দুপুরবেলায় বোধহয় মাহমুদ নিবে আর কি। ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। জি ঠিক স্যার। আছে।